স্যার আপনার স্ক্রিনে তেমন কিছু আসতেছে না স্লাইডগুলি। আমার মনে হয় যে আপনি যখন সিলেক্ট করেছেন যে কোন স্ক্রিনটা আপনি শেয়ার করবেন, ওই সময় আপনার স্লাইডের স্ক্রিনটা শেয়ার দিতে হবে। আপনি আবার শেয়ার বন্ধ করে স্যার আবার ক্লিক করেন, তাহলে ওইখানে দেখবেন যে স্লাইডের স্ক্রিন যেটা ওটা শেয়ার করবেন। আপনি হয়তো আপনার অন্য একটা স্ক্রিন মানে আপনার এখন আসছে কম্পোনেন্টস অফ কম্পিটেন্স, দেখেন তো মিলে কিনা। না না, এখন আপনার যে ব্রাউজারের স্ক্রিনগুলো আছে শুধু এখানে, স্লাইড স্ক্রিন এখন আসেনি। দেখেন তো আছে কিনা যে কম্পোনেন্টস অফ কম্পিটেন্স। কম্পিটেন্স কাকে বলে? নলেজ, স্কিল। না না না, শেয়ার হয়নি এখনো, শেয়ার হয়নি না না। আপনি স্যার শেয়ারটা অফ করে আবার অন করেন, তাহলে ওইখানে যখন আবার শেয়ারিং দিবেন তখন আপনাকে বলবে যে আপনি কোন স্ক্রিনটা শেয়ার দিবেন। ওই সময় আপনি আপনার প্রেজেন্টেশনের স্ক্রিনটা দেখাই দিয়ে। মাসুদ আসলে কি আমি তো পাওয়ার পয়েন্টে অনেকদিন পড়াচ্ছি না, মানে ডিপার্টমেন্টে পড়াচ্ছি, মানে জমি পড়াচ্ছি না। জি জি জি, বুঝতে পারছি। ছেলেকে ফোন করতে হবে, দেখি ছেলেকে ফোন করতে। মানে সকালে বললাম না আমিও মানে পদ্ধতিতে ব্যাকওয়ার্ড। আমি যদি শোনা যাচ্ছে আমি কন্টিনিউ করি, আসুক, আমার টাইমটা সেভ হবে। নলেজ আমি তো অল আর হিয়ারিং, শুনতে পাচ্ছেন তো আপনি? না জি জি, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এটা কি সাইফুল ইসলাম নাকি? সাইফুল তো আমার এখানে এমপিল করে বলতো নাকি? সাইফুল স্যার ভালো আছেন স্যার? জি স্যার। হ্যাঁ, আপনার মানে চিনতে পারছি। আপনি কি আমাদের ইভিনিং এমবিএ এমপিল করেন না? আচ্ছা আচ্ছা, গুড। হ্যাঁ, পিএইচডি জন্য চেষ্টা করতেছি স্যার, এর জন্য এটা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপনি ক্লাস পাইছেন কম্পোনেন্টস অফ কম্পিটেন্স। আচ্ছা, রাইট। হ্যাঁ, এটা শুনেন, হ্যাঁ, মনোযোগ দিন। নলেজ, স্কিল, পার্সোনাল অ্যাট্রিবিউটস এন্ড বিহেভিয়ার। So I mean, so far I talk about knowledge, I talk about skill, I talk about your personal attributes. You are maybe physically might be fit. For example, to become an army officer, one must height must be 5'4" inches. 5 foot 4 inches না হলে আর্মি অফিসার হতে পারবে না, কিন্তু 5 ফুট 2 ইঞ্চি হলে হতে পারবে। এবার ঠিক আছে মাসুদ? এবার ঠিক আছে? জি এবার ঠিক আছে। জি জি জি, এবার ঠিক আছে। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ, I think you are helping. তো 5 ফুট 2 ইঞ্চি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়, কিন্তু 5 ফুট 2 ইঞ্চি হলে কোনোদিন আরপি অফিসার জয়েন করা যায় না। আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলর 5 ফুট 2, আমাদের আগের ভাইস চ্যান্সেলর ছিল অনেক লম্বা, প্রফেসর শামসুল হক ছিল 5 ফুট 3 ইঞ্চি। তাহলে টু বিকাম এ ভাইস চ্যান্সেলর হাইট ডাজ নট ম্যাটার, বাট টু বি আর্মি অফিসার ওয়ান মাস্ট হ্যাভ 5 ফুট 4 ইঞ্চি। তাহলে এটা হলো ফিজিক্যাল ফিটনেস। দেখেন, ফিজিক্যাল ফিটনেস কি হতে হবে? ফ্লেক্সিবল। যারা জিমন্যাস্টিক তারা খুব ফ্লেক্সিবল হয়। আত্মনিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল, ভালো গুড লিসেনার। মানুষের যত বয়স বাড়ে দে আর টকার, নট লিসেনিং। বয়স বাড়লে কথা বললে মজা পায়, কথা শুনে মজা পায় না, কারণ নলেজ বাড়ে তো। আর ফিজিক্যাল ফিটনেস তো লাগবেই, বিশেষ করে যারা প্লেয়ার, আমাদের সবারই। বিহেভিয়ার, আপনি নলেজেবল, আপনি স্কিলড, আপনার পার্সোনালি ফিট, কিন্তু আপনার আচরণটা অ্যাকসেপ্টেবল না। আচরণ মানে কি? আচরণ হচ্ছে এটা আপনার সত্যিকার আপনার রিফ্লেকশন অফ ইউর three things: reflection of your real application of your knowledge, skill, capability, personal attributes in the real life. That is called behavior. তাহলে আমরা এই যে 4-5টা পয়েন্ট বললাম, তাহলে আমাদের এরিয়া হচ্ছে কম্পিটেন্স। তাহলে we recruit people who are competent, we make people qualified so that they are competent. Competency is our main concern. এখন কম্পিটেন্সি লিডস টু বেটার পারফরম্যান্স। যে কম্পিটেন্ট বেশি তার পারফরম্যান্স বেটার হবে, যে লেস কম্পিটেন্ট তার পারফরম্যান্স লে হবে। তাহলে পারফরম্যান্সের উপর ভিত্তি করে আমরা প্রমোশন, ট্রান্সফার, ট্রেনিং, ভালো পোস্টিং, এভরিথিং ডিপেন্ডস অন পারফরম্যান্স। যে মিনিস্টার ভালো পারফর্ম করে না, যে কোনো দেশে প্রাইম মিনিস্টার তাকে পরে বাদ দিয়ে দেয়। ডেমোক্রেসিতে সবাইকে পারফর্ম করতে হয়। পার্লামেন্ট মেম্বার বলেন, টিচার বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট কোম্পানি বলেন, পারফরম্যান্স মেক এ ডিফারেন্স। এখন পারফরম্যান্সের মেন হলো কম্পিটেন্স। তাহলে ইউ মাস্ট হ্যাভ কম্পিটেন্সি। Competency leads to better performance.
এখন সূরা মুলকে আল্লাহ বলছে তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এরপর লাইন হচ্ছে যে আল্লাহ সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী, আমি তোমাদেরকে জন্ম মৃত্যু দিয়েছি এই কারণে যে বিচার করার জন্য যে তোমরা পৃথিবীতে কি কেমন কাজ করছো, অর্থাৎ আমার নামের ভিত্তিতে আমাদেরকে আল্লাহ বিচার করবে। এর জন্য আল্লাহ আমাদেরকে ভিত্তিতে পাঠাইছে। আল্লাহ বলছে মৃত্যু জন্ম দিয়েছি তোমাদেরকে বিচার করার জন্য, তোমরা পৃথিবীতে কি কেমন কর্মফল করলা। তাহলে কর্মফল মানে পারফরমেন্স। তাহলে আল্লাহ নিজেও আমাদের পারফরমেন্সের আলোকে আমাদের বিচার করবে। বিচার করে আমাদের দুভাগ করবে, একটা ডানপন্থী একটা বামপন্থী। যারা ডানপন্থী তারা যাবে ব্যস্ত, যারা বামপন্থী তারা যাবে দুজকে। সূরা ওয়াকিয়া আর সূরা মুলক এই কথাটাই আমি এখানে বলছি, the performance leads to competence leads to performance, and performance is the final criteria to make judgment whether you receive promotion or transfer or you need training etc etc. তাহলে আমাদের আলোচনা হচ্ছে কম্পিটেন্সি যত কম্পিটেন্ট হবো তত পারফরম্যান্স বাড়বে। কম্পিটেন্সি কিভাবে বাড়ানো যায় আসেন। কম্পিটেন্সি আবার তিন প্রকার, একটা হলো কোর কম্পিটেন্সি, একটা ফাংশনাল কম্পিটেন্সি, একটা লিডারশিপ কম্পিটেন্সি। আমি তো গভীরে যাব না। কোর কম্পিটেন্সি হচ্ছে যেটা সবাই থাকতে হবে, ফান্ডামেন্টাল স্কিল, বেসলাইন স্কিল, যে একজন প্লেয়ার একজন শিক্ষক কথা বলতে হবে, একজন টিচার খাতা দেখতে হবে, হি মাস্ট হ্যাভ রাইটিং অ্যাবিলিটি, টকিং পাওয়ার, মাস্ট হ্যাভ টলারেন্স, স্টুডেন্ট ফ্রেন্ডলি, কিছু বেসিক গুণ থাকতে হবে। সেই বেসিক গুণটা মিনিমাম গুণ থাকতে হবে। মিনিমাম গুণ না থাকলে ইউ ক্যান নট বি অফিসার, ইউ ক্যান নট বি টিচার, ইউ ক্যান নট বি এমপ্লয়ি। এটাকে বলে কোর কম্পিটেন্সি is the main source of competitive advantage. It includes baseline skill required by the organization for all employees. Basic skill, fundamental. Kiki, critical thinking, problem solving, communication skill, teamwork, collaboration, information technology application. এই যে আইটি অ্যাপ্লিকেশন, আমি আইটিতে অত ভালো না। আই এম লার্নিং ফ্রম মাই সান। আমার বয়স হয়ে গেছে 62, আমার ছেলের থেকে আমি শিখতেছি। কিন্তু আমার অনেক বয়সের টিচার মোটেই পারে না। আমার ইয়াং যারা লেকচারার, প্রফেসর, they are far better than me, কারণ তাদের বয়স কম। তারা 6, 7, 8 থেকে শুরু করছে। আমরা কম্পিউটার দেখছি at the age of 96 এর আগে আমরা কম্পিউটার দেখি। এলো আমাদের কোর কম্পিটেন্সি। এর বলে ফাংশনাল কম্পিটেন্সি। ফাংশনাল কম্পিটেন্সি হলো একটা কাজ করার জন্য, যেমন আমি টিচিং, কেউ মার্কেটিং, কেউ সেলসম্যানশিপ, কেউ ফসল বানায়, তার কিছু বেসিক কম্পিটেন্সি থাকতে হবে। এটা হতে হবে টেকনিক্যাল অথবা নন টেকনিক্যাল, বোথ স্কিল, নলেজ, অ্যাবিলিটি রিকোয়ার্ড টু ফুলফিল টাস্ক, ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি। আপনার অফিসারের জন্য কিছু গুণ লাগবে, আপনি কৃষকের জন্য কিছু গুণ লাগবে, আপনি ড্রাইভারের জন্য কিছু গুণ লাগবে, আপনি সচিব হবেন কিছু গুণ লাগবে, আপনি একজন ইংরেজি প্রফেসর হতে হবেন। ইংরেজি প্রফেসর যদি ইংরেজি না জানে সে কিভাবে ইংরেজি প্রফেসর? দেখবেন ইংরেজি প্রফেসর ইংরেজি জানে না। আমাদের সংস্কৃত পালিতে প্রচুর শিক্ষক পিএইচডি করে লেখে বাংলায়, এগুলো তো অনলাইনে বলা রিস্কি, আমি তো রেকর্ডে যাচ্ছি। অর্থাৎ আমি সংস্কৃতিতে পিএইচডি করবো, আই মাস্ট ভেরি গুড ইন সংস্কৃত। আমি দেখা যায় সংস্কৃতের পণ্ডিত, সে বাংলা, সংস্কৃত পারে না, বাংলা লেখে। দেখলেন যে হুজুর ওয়াজ করে, কেবল মাসের কাঁদায় উল্টা পাল্টা গল্প করে এবং হাদিস 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 করে কিছু জানে না। একজন মালানা ওয়াজ করবে কোরআনের আলোকে, হাদিসের আলোকে। দেখে কিছু মালানা আছে হাদিস কোরআন কিছুই পারে না, উল্টা পাল্টা ওয়াজ করে, কবিতা বলে, গান বলে, মাসের কাঁদায়। এগুলো ওয়াজ না। ওয়াজের সাপোর্টে আমার কোরআন থাকতে হবে, হাদিস থাকবে। হাদিস কোরআনের বাইরে কোনো ওয়াজ, এটাকে বলে ফাংশনাল স্কিল। এরপরে আমরা আসতে পারি লিডারশিপ স্কিল, ভেরি ইম্পর্টেন্ট। লিডারশিপ কাকে বলে? মানুষকে ইনফ্লুয়েন্স করার অ্যাবিলিটি টু ইনফ্লুয়েন্স পিপল টু অ্যাচিভ এ গোল। লক্ষ্য অর্জন করার জন্য মানুষকে প্রভাবিত করার যে অ্যাবিলিটি। যেমন বঙ্গবন্ধু 7 মাসের ভাষণ, এই ভাষণে উনি পুরো বাঙালিকে উদ্বুদ্ধ করতে পারছেন যে সব বাঙালি এক হও, যা যা আছে রেডি হও, অস্ত্র ধরো, দেশ স্বাধীন করো। এই যে একটা মূল মন্ত্র সারা বাংলাদেশে ছাড়ছে। He has a goal, independence, and he articulated the whole Bengali people and communicate his speech, communicate message among the people to inspire them. It's called leadership. And he was a charismatic leader. Leadership is the art of motivating Bengali towards achieving common purpose. কি common purpose? স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য উনি 95% বাঙালির একতাবদ্ধ করতে পারছে। একজনের পক্ষে দেশ স্বাধীন করা সম্ভব না। লিডারশিপ কম্পিটেন্সি কি থাকবে?
skill, behavior that contribute to superior performance, individual ability, skill set ইত্যাদি। এগুলো আপনারা পড়ছেন, আমি এত গভীরে যাচ্ছি না। আমাদের মেইন হচ্ছে আজকের যে টপিকটা এখানে কম্পিটেন্সি বেসড এসআরএম। কি কি এসআরএম ফলো করলে আমাদের কম্পিটেন্সি বাড়বে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হ্যাজ বিন চেঞ্জড ওভার দ্য ইয়ার। বিগত 30-40 বছরে হিউম্যান ম্যানেজমেন্টের ব্যাপক পরিবর্তন হচ্ছে। আমরা যখন পড়াশোনা করতাম 80 দশকে, তখন নাম ছিল, এই কোর্সের নাম পার্সোনাল ম্যানেজমেন্ট, এখন এটাকে বলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। কিছু শুনতেছি না, কিছু বুঝতেছি না। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে না। হ্যালো, আচ্ছা রাখেন, দেখি। শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছি না কিছুই। স্যার মনে হয় আবার এখন জি জি এখন? এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। জি জি ওই যে এটা অটোমেটিক আনমিউট হয়ে গেছিল। হ্যাঁ, অটোমেটিক কেন যে আনমিউট হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ প্লিজ, তাহলে আমাদের যে পরিবর্তন, এই যে যুগের পরিবর্তনে গত 40 ইয়ার্সে আমাদের কোর্সের নাম পরিবর্তন হয়ে গেল এসআর ম্যানেজমেন্ট। কেন হলো? যে এখন যে নলেজ এন্ড ইনফরমেশনের যে পরিবর্তন কারণে উই আর লিভিং ইন এ গ্লোবালাইজেশন, কম্পিটিটিভ ওয়ার্ল্ড, নলেজ বেসড, আইটি বেসড। আইটি নলেজ বেসড সোসাইটিতে এমপ্লয়ি কম্পিটেন্স ইজ এ মাস্ট। গতকালকের প্রথম আলো পড়লে দেখবেন এটা লেখা উঠছে 2025 সালের মধ্যে পৃথিবীতে প্রায় 8 কোটি চাকরি থাকবে না। 8 crore jobs will be lost. সনাতনী জবগুলো হারিয়ে যাবে। নতুন 10 কোটি চাকরি সৃষ্টি হবে। Fourth industrial revolution and COVID-19 forced the employer to discard at least 8 crore job. 8 কোটি চাকরি থাকবে না, 10 কোটি চাকরি সৃষ্টি হবে। এই 10 কোটি চাকরির জন্য মানুষকে নতুন করে দক্ষতা, যোগ্যতা শিখতে হবে। আপনার মধ্যে ট্রেডিশনাল স্কিল দিয়ে আপনি জব ধরে রাখতে পারবেন না। দেখি কেন? ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং কোভিড-19। অর্থাৎ আপনাকে দেখে বলা হয় এই যে রোবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, লেবার কমে যাবে, কাল্টি বার্গেনিং থাকবে না, মালিকরা পাওয়ারফুল হয়ে যাবে, মালিকরা আপনার বদলে রোবট ইউজ করবে, অটোমেশন করবে, মেকানাইজেশন করবে, আপনি কিছু করতে পারবেন না। যেন আমাদের গার্মেন্টসে কিছু করা যাচ্ছে না, গার্মেন্টসে লেবার ইনকাম নাই, এটা আরো বাড়বে। তো বাড়লে কি হবে? আপনার মধ্যে যদি যুগ উপযোগী স্কিল না থাকে, you'll get lost, you'll know where, you'll be terminated। এবং 60% লোক বাসা বাড়িতে কাজ করবে সুইজারল্যান্ডে এবং আমেরিকাতে। গতকালকের পত্রিকা আসছে দেখবেন, এটা প্রথম আলোতে। তাহলে কেন? তাহলে এমপ্লয়ি কম্পিটেন্সি আর দ্য কি সাকসেস। তাহলে কম্পিটেন্সিটা পার্মানেন্ট না। আজকে আপনি কম্পিটেন্ট, আগামীকাল মে নট বি কম্পিটেন্ট। কম্পিটেন্সি যে রিলেটিভ ওয়ার্ড, এটা একটা আপেক্ষিক শব্দ। ইউ আর নট কম্পিটেন্ট ফর এভার। At the entry level, you are qualified. As time goes on, you may not be qualified. যেমন আমি তো লেকচার ছিলাম, আমি অত সুন্দর কথা বলতে পারতাম না। গত 20 বছরে আমার নলেজ বাড়ছে, আই ক্যান টক, বাট তখন আমার গলাটা ভালো ছিল। এখন আমি এই জন্য আমার ক্লাসরুম নিয়ে লেখা উচিত, এই জন্য আমি বই লিখতেছি, ক্লাসরুমে দিচ্ছি। তাহলে এমপ্লয়ি কম্পিটেন্সি ইজ এ মাস্ট। এখন এসআর ম্যানেজমেন্টকে এমন ভাবে কাজ করতে হবে, এসআর ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস গুলো এমন ভাবে ডিজাইন করতে হবে that boost up employee competency. HR management should be revolved, should be designed in a manner focused on the improvement of employee competency. So কি করতে হবে? এই জায়গায় আসেন। HR management must play a new role to meet environmental challenge. এই জন্য তার কি কাজ করতে হবে? তার ফোকাস চেঞ্জ করতে হবে। কি ফোকাস হবে? ভেরি মাচ সিলেক্টিভ রিক্রুটিং। আমি পরে ব্যাখ্যা করবো। সিলেকশন হবে খুবই কেয়ারফুল, অর্থাৎ রাইট ম্যান ফর দ্য রাইট জব। উল্টাপাল্টা রিক্রুটমেন্ট করা যাবে না। রিক্রুটমেন্ট হবে লেন্থি প্রসেস। 8-10টা স্টেপ পার হয়ে আপনাকে চাকরি দেওয়া হবে। রাইট ম্যান ফর দ্য রাইট জব। তৈরি করে চাকরি দেওয়া যাবে না। আপনার সাইকোমেট্রিক টেস্ট হবে, আপনার নলেজ টেস্ট হবে, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, অ্যাপটিটিউড, এই মোটিভেশন, বিভিন্ন রকম গভীরে গিয়ে আপনাকে চাকরি দেওয়া হবে। Once you are given a job, you become a liability. Right man for the right job. It is not easy to find out right man. আমি একটু পরে বলবো এটা। Very much careful about recruiting, very much careful about selection, staff rotation, continuous education, অবিরাম প্রশিক্ষণ, competency development, recognition of effort, use of employees' potential, and creation of favorable working climate. এটা অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। All these activities
are based on the valuing the talent and competence of staff. এই অ্যাক্টিভিটিজের মাধ্যমে এমপ্লয়ীদের দক্ষতা এবং মেধাকে আমরা মূল্যায়ন করব। মেইন ফোকাস on the development of talent and competency. এটাকে বলে ট্যালেন্ট ম্যানেজমেন্ট। আর এসআর ম্যানেজমেন্টের নতুন একটা কোর্স চালু করছে এমআইটি হার্ভার্ড, বাংলাদেশের নর্থ সাউথ পড়াচ্ছে। আমরা এখনো শুরু করিনি, আমরাও শুরু করবো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, যার নাম হলো ট্যালেন্ট ম্যানেজমেন্ট। আমার একটা আর্টিকেল আছে এই বইতে, হোয়াট ইজ ট্যালেন্ট ম্যানেজমেন্ট, প্রায় এই বইতে আছে প্রায় 20 পৃষ্ঠা। এই বইটা দেখা যাচ্ছে 20 পেজ। বইটা পড়লে বুঝবেন যে ট্যালেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে আপনি চাকরির সময় ট্যালেন্ট, কিন্তু পরবর্তীকালে আপনি ট্যালেন্ট না। আপনি বিয়ের আগে খুব দেখতে খুব কিউট বিউটিফুল ছেলে বা মেয়ে, কিন্তু বিয়ের পরে আপনি নো মোর বিউটিফুল। কারণ কি? বিভিন্ন কারণে। আপনি ব্যায়াম করেন না, চর্চা করেন না, তাহলে আপনাকে সবসময় বিউটিফুল থাকতে হবে। তো সবসময় বিউটিফুল থাকা সহজ না, সবসময় নলেজেবল থাকা সহজ না। সবসময় নলেজেবল থাকতে হলে ইউ হ্যাভ টু আপডেট রেগুলারলি, ইউ নিড টু রিড বুকস, ইউ নিড টু অ্যাকোয়ার স্কিল। আপনাকে সবসময় ক্যাপাবল হতে হবে। তো সবসময় ক্যাপাবল হতে গেলে এটার নাম হলো, যখন বলা হয় কন্টিনিউয়াস এডুকেশনাল ট্রেনিং, অবিরাম প্রশিক্ষণ। আমি পরেরটা যাচ্ছি, পরেরটা ভেরি ইন্টারেস্টিং। এখন আসে, in this part all other activities must be based around the concept of competency. Competency based HR practice serve as the link between HR management and overall goal of the organization. এখানে অনেক কথা আছে যে অর্গানাইজেশনের ভিশন কি, মিশন কি, গোল কি। যেমন the vision of Dhaka University to become number 1 university of Bangladesh. না, এটা ভিশন হাউস না। The vision of Dhaka University should be one of the 100 top university of the world. পৃথিবীর 100টার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় হওয়া আমাদের ভিশন। তো পৃথিবীর 100টার মধ্যে থাকা খুব কঠিন। আমাদের প্রতিষ্ঠান এখন 800 থেকে 1000 এর মধ্যে। তো আমরা টপ 100 আসবো। তো টপ 100 আসা অনেক ডিফিকাল্ট। আসলে কি করতে হবে? এটা হলো মিশন। তাহলে মিশনকে সাহায্য করে। মিশন হচ্ছে আমি কোথায় যাব, ভবিষ্যতে লং টাইমে আমি কোথায় যাব, আপনার 10 ইয়ার্স, আপনার 20 ইয়ার্স। যেমন শেখ হাসিনা বলতো ভিশন 2041, আমরা উন্নত বাংলাদেশ গড়বো। ভিশন 2041, উন্নত বাংলাদেশ গড়বো, উন্নত বিশ্বের মর্যাদা যাব। তো উন্নত বিশ্বের মর্যাদাকে যেতে গেলে আমাদের শিক্ষার হার বাড়াইতে হবে, আমাদের কোয়ালিটি ম্যান পাওয়ার বাড়াইতে হবে, দক্ষ জনশক্তি করতে হবে, অবকাঠামো করতে হবে, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, তারপর মনে করেন যে ইন্টারনেট। আমাদের সমস্ত এরিয়াতে ডেভেলপ কান্ট্রির যেতে গেলে পার ক্যাপিটা ইনকাম করতে হবে কমপক্ষে $20,000। এগুলা শেখ হাসিনার একটা ভিশন, এটাকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল একটা ব্যাপারটাকে সাহায্য করে। তাহলে ভিশন হচ্ছে আমরা কোথায় যাব, আর মিশন হচ্ছে ওখানে যাওয়ার জন্য বর্তমানে আমি কি করি, হোয়াট আর ডুইং নাও টু গো দেয়ার, হোয়াট ইজ মাই লং টার্ম টার্গেট, এটা হলো ভিশন। আর হোয়াট আই এম ডুইং নাও এটাকে বলা হয় মিশন। মিশন হচ্ছে আমার শিক্ষা বাজেট বাড়াইতে হবে, আমার কম্পিটেন্সি বেসড প্রমোশন হবে, পারফরমেন্স বেসড প্রমোশন হবে, আমার সিনিয়রিটি হবে না। গভর্নমেন্ট চাকরিতে, গভর্নমেন্ট জবে সিনিয়রিটি কামস ফার্স্ট, নট মেরিট। বরঞ্চ উচিত হবে 50% সিনিয়রিটি, 50% মেধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 80% মেধা, 20% সিনিয়র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর সিনিয়র টিচার পড়েছে, এখনো অ্যাসেট প্রফেসর। অনেক ইয়াং ছেলে আছে আলিবাসী পিএইচডি করা, ভালো লেখালেখি করা, যে বিকাম প্রফেসর এট দ্য এজ অফ 37, 38। তাহলে এজ ডাজ নট ম্যাটার, কোয়ালিফিকেশন কম্পিটেন্স ম্যাটার। এটাকে বলা হয় মিশন, যে আমি বর্তমানে কি করতেছি। আর গোল হচ্ছে যে আমার লক্ষ্যটা কি। আর লক্ষ্য হচ্ছে টু প্রোভাইড কোয়ালিটি এডুকেশন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টা এক্সাম্পল দিলাম যে আমরা টপ 100 যাবো বা টপ 10 যাবো। টপ 10 যাওয়া খুব ডিফিকাল্ট, অনেক বাজেট লাগবে। আমাদের হার্ভার্ড ইউনিভার্সিটির বাজেট আছে আমাদের যে টোটাল জিডিপি তার থেকে বেশি হার্ভার্ডের বাজেট। অর্থাৎ প্রতি টিচার প্রায় 10 লাখ 20 লাখ টাকা পায় গবেষণা করার জন্য। আমরা মাত্র পাচ্ছি গবেষণা করার জন্য বছরে মাসে 1000 টাকা, বছরে 12,000 টাকা। 12,000 টাকা কি গবেষণা হয়? হ্যাঁ, সায়েন্স ল্যাব দিচ্ছে, বিজ্ঞান মন্ত্রণালয় কাজ দিচ্ছে। আমাদের প্রচুর দরকার, অর্থাৎ টিচার সংখ্যা কমাইয়া আমাদের যদি প্রচুর গবেষণা করতে হলে প্রচুর বাজেট দরকার, নাই সে বাজেট নাই। তাহলে ইচ্ছে করলে টপ 10 যাওয়া যায় না। টপ 10 যাওয়ার জন্য কি করণীয়, এটা হলো মিশন। তাহলে মিশন গোল একটা অপরটাকে সাহায্য করে। এরপর আমরা আসি, পরেরটা আসি। এই এখানে দেখেন, এই কাজটা করতে পারলে আমরা কম্পিটেন্সি ডেভেলপ করতে পারবো। আমাদের রিক্রুটমেন্ট সিলেকশন হবে খুব ফেয়ার, আনবায়াস, নো পলিটিক্যাল রিলিজিয়ান কনসিডারেশন, যোগ্য লোকের চাকরি দেখবো। এখানে কোনো স্বজনপ্রীতি, দুর্নীতি, খাতিল
রাজনৈতিক পক্ষপাত করা যাবে না, রিক্রুটমেন্ট সিলেকশন, আজীবন ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট দিব, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট সে কম্পিটেন্সি কাজ করবে, কাজ করলে তাকে রিওয়ার্ড দিব, রিওয়ার্ড হতে পারে প্রমোশন, রিকগনিশন, অ্যাপ্রিসিয়েশন, তার ক্যারিয়ার ম্যানেজমেন্ট থাকবে, তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হবে, সে টপ লেভেলে যেতে পারে, সেই হি জয়েন এজ লেকচারার, ওয়ান ডে বিকাম প্রফেসর, পারফরমেন্স ম্যানেজমেন্ট, সে কেমন কাজ করে এটা মেজারমেন্ট অফ পারফরমেন্স, এন্ড এভরিথিং ডান বেসড অন পারফরমেন্স। যেটা আমি সূরা মুলকে বলছি, আল্লাহ মানুষকে সৃষ্টি করছে, জন্ম মৃত্যু দিয়েছে এই বাদ বিচার করার জন্য, সে পৃথিবীতে কেমন কাজ করছে, অর্থাৎ আমার নাম অনুসারে আমার ফাইনাল জাজ মারবে। যারা আমার নাম ভালো সে একদিকে যাবে, আমার নাম খারাপ হলে অন্যদিকে যাবে। আমি একটু বলছি আমার এখানে তাই পারফরমেন্স ম্যানেজমেন্টের ভিত্তি করে আমার এইগুলো হবে, আমার রিওয়ার্ড, এই পারফরমেন্সকে হেল্প করবে কি, রিক্রুটমেন্ট ভালো হতে হবে, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট হতে হবে, রিওয়ার্ড দিতে হবে, এগুলি সব দিলে দ্যাট লিড টু বেটার পারফরমেন্স। দিস ইজ কল্ড কম্পিটেন্সি বেসড পারফরমেন্স স্টাডি। এখন বাংলাদেশে এগুলা সব ফলো করে না। এগুলা ফলো করতে গেলে প্রচুর ফান্ড দরকার, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। ইসরায়েল, সাউথ কোরিয়া, তারা তাদের টোটাল ইনকামের 5% খরচ করে R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, R&D বাজেট, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। আমাদের রিসার্চ এন্ড R&D বাজেট হচ্ছে টোটাল জিডিপি 0.001। আপনারা গুগলে গিয়ে দেখেন, আমাদের R&D বাজেট মাত্র লেস দেন 1%, মানে 0.001, এমন একটু বাড়তে পারে, আমি আগে ডাটা দিচ্ছি, লেস দেন 1%। মিনিমাম 4 থেকে 5% আমাদের R&D করতে হবে। আমাদের শিক্ষা খাতের বাজেট হচ্ছে এখন 2%। বঙ্গবন্ধুর আমলে শিক্ষা খাতের বাজেট ছিল, সামরিক বাজেট থেকে শিক্ষার বাজেট ছিল 7% বেশি। অর্থাৎ শিক্ষার বাজেট বাড়াইতে হবে। শিক্ষার বাজেট না বাড়াইলে প্রাইমারি স্কুলের মাস্টারের থেকে কমপক্ষে আমি পাস, এবং কোয়ালিফাইড, এমএড করা, আইআর ডিগ্রি করা। প্রাইমারি যদি ভালো হয় তাহলে আপনার ভালো ছাত্র হবেন, প্রাইমারি ভালো হলে হাই স্কুল ভালো হবে, হাই স্কুল ভালো হলে কলেজ ভালো হবে, কলেজ ভালো হলে আপনার বিশ্ববিদ্যালয় ভালো হবে। আপনি বিচ্ছিন্নভাবে এক জায়গা থেকে ভালো করে শুরু করতে পারবেন না। কোয়ালিটি নট কাম automatically. Quality is a lengthy process, starting from primary school, secondary, college, then university. Okay. এই জায়গাটা আসি একটু দেখেন, এই জায়গাটা দেখেন, তাহলে আমাদের, আমি এই জায়গাটা বলে ব্রেক দিব, এরপর আপনারা প্রশ্ন করবেন, আমি ব্রেক দিব না। এই জায়গাটা দেখেন, যদি একটা প্রতিষ্ঠান এইগুলো ফলো করে তাহলে সে প্রতিষ্ঠানে কম্পিটেন্সি বাড়বে, হাই আর লুক্রেটিভ স্যালারি, আকর্ষণীয় বেতন না দিলে আপনি কোয়ালিফাইড লোক পাবেন না। বেতন হতে হবে ফেয়ার এন্ড ইকুইটেবল। প্রাইভেট কোম্পানিতে বেতন বেশি, পাবলিকে কম। প্রাইভেটে বেশি, পাবলিকে কম। প্রাইভেটে বেশি মুনাফা করে, সরকারি ব্যাংকে বেতন কম, প্রাইভেট ব্যাংকে বেতন বেশি। তাহলে বেতন কাঠামোটা হবে ইকুইটেবল, ফেয়ার। স্টাফ মোটিভেশন, কম্পিটেন্সি বেসড রিওয়ার্ড, যার কম্পিটেন্সি বেশি সে রিওয়ার্ড বেশি পাবে। রিওয়ার্ড মানে প্রমোশন, ভালো ট্রান্সফার, ফরেন ট্রিপ এবং রিকগনিশন, অ্যাপ্রিসিয়েশন। কম্পিটেন্সি বেসড পে, যে ভালো কম্পিটেন্সি তার বেতন বেশি হবে, নট জব বেসড। আমি জব করি, আমি প্রফেসর, আমার বেতন বেশি হবে না। মেবি আমার থেকে যদি কোনো প্রফেসর ভালো পড়ায় সে বেতন বেশি পাবে। টাইটেল দিয়ে বেতন হবে না, যে আমি সচিব, আমি প্রফেসর, আমি ভাইস চ্যান্সেলর, না, তা না। ইফ আই পারফর্ম বেটার আমার বেতন বেশি হবে। তাহলে স্যালারি কম্পেনসেশন অ্যাকর্ডিং টু কম্পিটেন্সি অর পারফরম্যান্স, নট টাইটেল, নট জব। এই যেগুলো বলা আছে, রিওয়ার্ড মাস্ট বি নট গিভেন, আমি যেখানে রিওয়ার্ড আর্ন করবো, কষ্ট করে অর্জন করবো, এটা দেওয়া হবে না। ইফ ইট ইজ গিভেন ইট ইজ এ ডোনেশন। আপনি পরীক্ষা ফেল করছেন, আমি চাকরি পেয়ে গেছেন, না, এটা দান করছে, খাতির করছে। আপনি চাকরিটা কষ্ট করে অর্জন করতে হবে, ভালো এসিআর পাইতে হবে, ভালো পারফর্ম করতে হবে। পে ফর পারফরমেন্স, নট সিনিয়রিটি, বলে ফেলছি। পে শুড বি বেসড অন পারফরমেন্স or productivity. Employee will contribute more if they can earn more. Employer বেশি কাজ করবে, বেশি কন্ট্রিবিউট করবে যদি বেশি বেতন পায়। আমি দেখলাম যে আমি বেশি কাজ করে লাভ নাই, বেশি কাজ করলে যে বেতন কম পাই, কম কাজ করলে বেতন পাই। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম বেশি সবাই বেতন সমান, অল প্রফেসর সমান পায়। অল প্রফেসর সমান পাওয়া ঠিক না। যে প্রফেসর ভালো পড়ায়, যার ফিডব্যাক ভালো আসে তার বেতনটা বেশি হওয়া উচিত। এমপ্লয়ি কম্পিটেন্সি বেসড পারফরম্যান্স, ডেভেলপ কেপিআই। কেপিআই মানে কি পারফরম্যান্স ইন্ডিকেটর। আপনার টার্গেট কি, কেপিআইটা কি হবে, এটা আপনি ঠিক করবেন। আপনি বসের লোকে বসে বলবেন যে আমার আগামী বছর এই টার্গেট। কি টার্গেট? আমি 10 কোটি মুনাফা করবো। আমি ব্যাংকে জব করলে আমি ডিপোজিট 100 কোটি করবো।
আমি জিডিপি এত করব, আর পার ক্যাপিটা ইনকাম করব। প্রাইম মিনিস্টার বলছে আমাদের টার্গেট 2041-এ উন্নত বাংলাদেশ গড়া, উন্নত বিশ্ব, উন্নত দেশের স্ট্যাটাস গেইন করা। উন্নত দেশের স্ট্যাটাস গেইন করতে হলে আমাদের ইলেকট্রিসিটি, আমাদের আইটি, আমাদের কৃষিখাতে, আমাদের ইলিশ মাছের প্রোডাকশন বাড়ছে। আমরা 1 মাস ইলিশ মাছ ধরা বন্ধ রাখছি। যদি আমরা 1 মাস খাইতাম তাহলে আমরা 12 মাস পাইতাম না, 11 মাস পাইতাম না। 1 মাস না খাইলে যদি আমি 11 মাস ইলিশ মাছ সস্তা পাই, দ্যাট ইজ গুড। এটা কেপিআই। পৃথিবীর মোট ইলিশ মাছের প্রায় 80% বাংলাদেশে হয়। এটা লাস্ট 15 বছরের অবদান। এর আগে ইলিশ মাছ ছিল না। আমরা ইলিশ মাছ এক্সপোর্ট করি। পেপার স্কেল, যার স্কেল বেশি তার বেতন বেশি হবে। যেমন আপনি একজন অফিসার, আপনি কি কি স্কিল আছে? ইউ আর এ গুড অফিসার, ইউ নো ড্রাইভিং, আপনি অফিসার হিসেবে বেতন পাবেন 1 লাখ টাকা। আপনি ড্রাইভিং পারেন, আপনার জন্য ড্রাইভার লাগবে না, আপনি নিজে গাড়ি চালাবেন, আপনাকে আরো দিলাম 20,000 টাকা, 1,20,000। আপনি অফিসে গিয়ে চা বানাতে পারেন, কাজে লোক লাগবে না, আরো 10,000 টাকা। তাহলে আপনার যত বেশি স্কিল হবে তত বেশি বেতন হবে। ভ্যারাইটি অফ স্কিল, মোর পে। তাহলে ইউর পারফরমেন্স, ইউর স্যালারি, ইউর কম্পেনসেশন according to number of skill. The more you have skill, the more you will earn. আমাদের দেশের লোক বেশি, আমাদের দেশের লোক পাওয়া যায় বলে অফিসাররা গাড়ি ইউজ করে, অনেকে ড্রাইভিং পারে না। আমার গাড়ি আমি ড্রাইভ করবো, আমি নিজে তো ড্রাইভিং পারি না, আমার ছেলে পারে। কিন্তু আমি আগে জেনারেশন, আপনার ছেলে মেয়েদের আপনার ড্রাইভিং শিখাবেন, ছেলে মেয়েদেরকে রান্না বান্না শিখাবেন, ছেলে মেয়েদেরকে চা বানানো শিখাবেন, ছেলে মেয়েদেরকে লন্ড্রি কাজ শিখাবেন, ছেলে মেয়েরা ড্রেস ক্লিন করবে। তাহলে একই লোক অনেক কাজ করবে। এটাকে বলে ভ্যারাইটি অফ স্কিল, এই যে পেপার স্কিল। প্রমোশন শুড বি বেসড অন পারফরম্যান্স, নট কম্পিটেন্স, নট সিনিয়রিটি। বলছি আজীবন ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট দিতে হবে। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের জন্য কমপক্ষে 3 to 4% খরচ করতে হবে মুনাফা। জব সিকিউরিটি ইজ বার্ডেন ইফ এমপ্লয়িজ আর নট আপ টু ডেট। জব সিকিউরিটি একটা বোঝা যদি এমপ্লয়িরা প্রতিনিয়ত না শিখে। পরিবর্তন হয় না ধ্বংস হয়ে যাও স্লোগান। ওয়ার্কাররা সত্যিকার অংশগ্রহণ যদি তারা নলেজেবল না হয়। ট্রেনিং শুড বি পার্ট অফ লাইফ। টপ ম্যানেজমেন্ট মাস্ট বি কমিটেড টু ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। প্রচুর বাজেট দরকার। ট্রেনিং এর মনে করবে ইনভেস্টমেন্ট, নট এক্সপেন্ডিচার। ট্রেনিং ইজ ইনভেস্টমেন্ট, নট এক্সপেন্স। ট্রেনিং নিড কি? নিড বুঝতে হবে। নিড কি? ইংলিশ শেখা, না ভালো বলা, না ভালো লেখা, না বাংলা শেখা, না কাজ করা, না নিখুঁত কাজ করা। আপনাকে বুঝতে হবে যে কোথায় আমরা লেখি। দিস আর অল অ্যাবাউট ইউর ট্রেনিং। লাস্টেরটা বলে শেষ করছি। ট্রিট পিপল উইথ রেসপেক্ট এন্ড ডিগনিটি। মানুষকে সম্মান করেন। মানুষকে সম্মান না করলে মানুষ কোনোদিন কাজ শিখবে না। মানুষকে সম্মান না করলে সে মনে প্রাণে কন্ট্রিবিউট করবে না। প্রতিষ্ঠানে ফ্যামিলি ফ্রেন্ডলি এসআর পলিসি করতে হবে। যেমন আমরা করোনা আক্রান্ত হওয়ার কারণে আমরা বাসা বাড়িতে ক্লাস দিচ্ছি, ফ্যামিলি ফ্রেন্ডলি ক্লাস সিস্টেম। এটার জন্য জুম থাকতে হবে, ইন্টারনেট শিখতে হবে, বাসা বাড়িতে আলাদা রুম থাকতে হবে, ইলেকট্রিসিটি থাকতে হবে, ফুল টাইম কানেক্টিভিটি থাকতে হবে, ইন্টারনেট স্পিড বাড়াইতে হবে। ওয়ার্ক ফ্যামিলি ব্যালেন্স ইজ এ মাস্ট। আমি সারাক্ষণ অফিসে থাকলে আমার বাসা ধ্বংস হবে, আমার সারাক্ষণ বাসা থাকলে অফিস ধ্বংস হবে। তাহলে পরিবারের সাথে কাজ এবং পরিবারের মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। পরিবারের যে নিড গুলো বুঝতে হবে। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার নিড কি, ওয়ার্কের নিড গুলো বুঝতে হবে। ইট ইজ কল্ড এন্টারপ্রাইজ ফ্যামিলি সিস্টেম। জাপানে বলা হয় যে আমার এন্টারপ্রাইজটা লাইক এ ফ্যামিলি। অর্থাৎ আই কনসিডার মাই এন্টারপ্রাইজ, আই কনসিডার মাই কোম্পানি মোর দ্যান মাই ফ্যামিলি। আমি ফ্যামিলিকে ভালোবাসি, আমি তার চেয়ে আমার কোম্পানিকে ভালোবাসবো। কারণ কোম্পানি ভালো না বাসলে আমার জব থাকবে না, জব না থাকলে নো বেতন, নো বেতন নো ফ্যামিলি। তা আমরা নিজের ফ্যামিলিকে ভালোবাসি, কোম্পানিকে ধ্বংস করা, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা, নিজেরা সম্পদের পাহাড় গড়ে নিজেরা ভালো থাকি, দেশ ধ্বংস হয়। আপনি ভালো থাকতে পারবেন না যদি দেশ ভালো না থাকে। So this is all about my lecture. আপনারা শেয়ার করছেন, আমি চাচ্ছি আপনারা পার্টিসিপেট করুন। আমি যা যা বলছি আপনার প্রতিষ্ঠানে কতটুকু ফলো করেন একটু শেয়ার করেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার অনেক গুরুত্বপূর্ণ এবং এক্সপিরিয়েন্সড এবং কথাগুলি শুনলো সবাই, আমরা সবাই শুনলাম। তো এখন স্যার আমি কি আপনার এটা স্লাইডটা অফ করে দিব? হ্যাঁ, অফ করে দেন, অফ করে দিতে হবে।
আচ্ছা, অফ করে দিয়ে আমরা ইয়েতে চলে গুড আসি। গুড জি, তো এখন আমরা আজকে স্যারের কাছ থেকে যা আমরা আলোচনা করলাম, তো সবাইকে একটু অনুরোধ করবো যে আপনারা আপনাদের নিশ্চয়ই হয়তো বা কোনো প্রশ্ন আছে বা যদি থাকে আপনারা স্যারকে প্রশ্ন করেন। স্যার কিছু সময় আপনাদের সঙ্গে থাকবে। বা অথবা অভিজ্ঞতা শেয়ার করেন। আমি যা যা বলছি আপনার অর্গানাইজেশনে আপনার পরিচয় দেন, আপনি কোন লেভেলে আছেন, কোন কোম্পানিতে আছেন, কতটুকু ফলো করেন, জি জি জি, তাও কোথায় হয়। ঘাটতি আছে। হ্যাঁ, একজন একজন করে বলতে পারেন যারা যারা বলতে চান, তারপরে হয়তো আমরা প্রশ্ন উত্তর করবো যাবো বাকি। সাইফুল, সাইফুল সাইফুল কোথায় জব করেন? সাইফুল, সাইফুল কোথায় জব করেন? স্যার আপনার বইটা Hello. আমি বই আমার বাসায় আসতে হবে, আমার ডিপার্টমেন্ট আসতে হবে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আসতে হবে। যারা বইয়ের জন্য ইন্টারেস্টেড তারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসে ফোন করে এসে, আমি সপ্তাহে 3 দিন যাই। যারা ইন্টারেস্টেড আমার বই নিতে পারবে। হ্যাঁ, আমি চাচ্ছি আমি আপনারা একটু শেয়ার করেন। আপনারা যে আপনারা তো ইউ আর হোল্ডিং মিড লেভেল পজিশন বা টপ পজিশন। I am talking about last almost 2.5 hours about the আমি স্যার ডেপুটি ম্যানেজার। competency. Now you share your experience যে আপনার কোম্পানিটা কতটুকু ফলো করে, কোথায় ল্যাকিং আছে বা কি করা উচিত। আচ্ছা, হ্যালো হ্যালো, Yes. হ্যাঁ স্যার, আমি তো ইনফরমেশন পাইছি আপনার কনফিডেন্সি ডেভেলপমেন্টে। মূল যে জিনিসগুলো আপনি লাস্টে কি আলোচনা করছিলেন যে মানে একটা প্রতিষ্ঠানের কম্পিটেন্সির জন্য অনেকগুলো ফ্যাক্টর যে কাজ করতে হয়, যে পারফরমেন্স বেস, যেটা প্রতিষ্ঠানের যে পলিসি হবে মানে প্রমোশন বা অ্যাপ্রিসিয়েশন নট বেস্ট। তো আমাদের সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন সবকিছু ম্যাক্সিমাম সব প্রতিষ্ঠানে পারফরমেন্সটা প্লাস প্রমোশনটা নির্ভর করে নট সিনিয়রিটি বেসড। যদিও ওখানে অনেক পলিসির মধ্যে লেখা থাকে যে সিনিয়রিটি অ্যান্ড পারফরমেন্স বেসড লেখা থাকে, বা এইচআর যে মানে সার্ভিস রুল বা আদার্স এটা লেখা থাকে, দেখছি আমাদের আছে টিচার্স বেসে promotion should be based on seniority and performance. কিন্তু দেখা যাচ্ছে যখন আমি অ্যাসেসমেন্ট যখন করে ফাইনালি একজনকে প্রমোশনের জন্য সুপারিশ করে, তখন দেখা যায় সিনিয়রিটিটা সবচেয়ে সুপারসিড করে অন্য সবকিছু উপরে। তাই সেটা এই কারণে দেখা যাচ্ছে একটা টোটালি প্রতিষ্ঠানটা, যে কোনো প্রতিষ্ঠান বা এইসব প্রতিষ্ঠান ইনএফিশিয়েন্ট লোক অনেক বেশি চলে আসে। Yes, yes. অনেক মেধাবীরা they get frustrated. যারা মেধাবী they get frustrated. হ্যাঁ, অনেক জি জি, টোটালি কনসেপ্ট হচ্ছে এখানে এইসব ক্ষেত্রে দেখা যায় ট্যালেন্ট ম্যানেজমেন্ট আছে। ট্যালেন্ট আমি যখন করে শোনা যাচ্ছে না। সাইফুল, আপনার নেটের উইক লাগতেছে না। সাইফুলের নেট একটু ডিস্টার্ব। অন্য একজন প্রশ্ন করেন, সাইফুল পর আবার জয়েন করবে। আচ্ছা, অন্য কেউ বলতে চাইলে বলতে পারেন। জি স্যার, আমি একটু বলি। আমার নাম শাহিন কবির। আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় বা তারা জব অনেক আগায় যাচ্ছে। এখন আমাদের তো ভালো প্রতিষ্ঠান যদি কম্পিটিশনে থাকতে হয়, আমাদের তো ট্যালেন্ট ম্যানেজমেন্টে মাস্ট যাইতে হবে। ট্যালেন্ট ম্যানেজমেন্টের সাইফুল, আমি একটু উত্তর দিচ্ছি, তুমি কি মেন করছো। সাইফুল তো আমার স্টুডেন্ট। সাইফুল হচ্ছে অর্থাৎ ট্যালেন্ট ম্যানেজমেন্টকে এনকারেজ করতে হবে। ট্যালেন্ট ম্যানেজমেন্টের 3টা অংশ, অর্থাৎ কোয়ালিফাইড লোককে চাকরি দেওয়া, ট্যালেন্টকে অ্যাকোয়ার করা, ট্যালেন্টকে আরো ডেভেলপ করা এবং ট্যালেন্টকে ধরে রাখা। ট্যালেন্ট তো অনেক সময় চলে যায়, যে কোয়ালিফাইড হয় কোম্পানি ভয় পায়। আমি যদি একটা লোক আমি যদি একটা লোকের ট্যালেন্ট করি, সে তো বেশি বেতন চাইবে, সে চলে যাবে বেশি প্রাইভেট কোম্পানি। তাহলে ট্যালেন্টকে আকৃষ্ট করা, ট্যালেন্টকে ডেভেলপ করা, তাকে রিটেইন করার জন্য ক্যারিয়ার প্ল্যানিং লাগবে, সাকসেশন প্ল্যানিং লাগবে, প্রমোশন লাগবে, রিকগনিশন লাগবে, তাকে ফরেন ট্রেনিং দিতে হবে। আমি যদি কোয়ালিফাইড লোককে ধরে রাখতে না পারি, they will leave the country, they quit and they go elsewhere. এটাকে বলে ব্রেন ডেড, মেধা পাচার। সে অন্য কোম্পানি যাবে অথবা কানাডা চলে যাবে। বাংলাদেশে প্রচুর, আমাদের বোর্ডের প্রায় 60% ইঞ্জিনিয়ার
আমেরিকা সেটেল 60%। আমরা এত টাকা খরচ করে ওদের পড়াচ্ছি, ওরা আমেরিকার সার্ভ করতে, আমাদের লাভ কি? এই দেশের গরিবের টাকা দিয়ে পড়াশোনা করে আমেরিকা যাচ্ছে, দেশের ক্ষতি। আমরা বইটা লোকগুলোকে ধরে রাখতে হবে। রাইট, ইউ আর রাইট। স্যার আমি সামান্য এই জিনিসটা স্যার আমাদের পলিসি মেকার বা যারা আমাদের দেশ চালাচ্ছে বা আমাদের কর্পোরেশন প্রতিষ্ঠান যারা চালাচ্ছে, ওনারা তো অবশ্যই জানে কেন ব্রেন ড্রেন হচ্ছে, কেন ব্রেন ড্রেন হচ্ছে, কেন ট্যালেন্টেড এমপ্লয়ি জব লিভ করতেছে, ভালো এমপ্লয়ি দেশ চালানোর মতো পাওয়া যাচ্ছে না, প্রতিষ্ঠানে একটা প্রপার ম্যানেজমেন্টের জন্য এই জিনিসগুলো। জি 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 সাইফুল, আমি একটু দিচ্ছি। আমাদের সরকারি প্রতিষ্ঠানে কিছু একটু স্লো। আমাদের যে প্রাইভেট লিডিং কোম্পানিগুলো, বিশেষ করে স্কয়ার, বেক্সিমকো ফার্মা, দে বিলিভ ইন ট্যালেন্ট ম্যানেজমেন্ট, পারফরমেন্স ম্যানেজমেন্ট। ইভেন ব্র্যাক ব্যাংক, আইভিসি, সেখানে দেখবেন যে একজন লোক অনেক বেতন পায়। কেন বেতন পায়? আমি বেশি কাজ করলে বেশি বেতন পাবো, মানি একটা বিগ ফ্যাক্টর। আমাদের দেশে অনেক লোক গরিব, মধ্যবিত্ত, তারা মনে করেন যে আমি ট্যালেন্ট ডেভেলপ করি, আমি ভালো পারফর্ম করি, আমার বেতন বাড়বে। আমি দেখছি আমার বেশ কিছু ছাত্র এফএক্স আছে, সে প্রায় এখন 2.5 লাখ টাকা বেতন পায়, বয়স বেশি না, বয়স কত 38-39, গাড়ি পায়। আমি সে ডেডিকেটেড, সারাদিন কোম্পানি কাজ করে। আমি কোম্পানির জন্য দান প্রাণ কাজ করবো, প্রোভাইডেড কোম্পানি আমার জন্য কি করে, কন্ট্রিবিউশনটা টু হয়। আই লাভ মাই কোম্পানি, কোম্পানি শুড লাভ বলতে আমার নিডটা ফুলফিল করা। আমার নিড কি? আমার নিড হতে পারে মানি, আমার নিড হতে পারে একটা অ্যাসাইনমেন্ট, আমার নিড হতে পারে ফরেন ট্রেনিং, আমার নিড হতে পারে একটা ভালো প্রমোশন। এটাকে মানতে হবে। আর এগুলোর ভিত্তি হবে একটাই, সেটা হলো পারফরমেন্স আর কম্পিটেন্স। আর কম্পিটেন্সি ডেভেলপ করার দায়িত্ব কোম্পানিকে নিতে হবে। ব্যক্তি তো গরিব, ব্যক্তির পক্ষে সব সম্ভব না। মনে করেন আপনি যে আজকে ট্রেনিং প্রোগ্রাম আসছেন, আপনার এই খরচটা কোম্পানি দিয়ে করা উচিত। আপনারা যে আজকে ট্রেনিং প্রোগ্রামে পার্টিসিপেট করছেন, এটা গভর্নমেন্ট বের করবে, গভর্নমেন্ট বের করা উচিত। আমি কথা বা আপনি একটা এমবি বা আপনি একটা এমবি করবেন, এমবি খরচটা গভর্নমেন্ট দেওয়া উচিত। গভর্নমেন্ট বলতে মনে করি প্রতিষ্ঠানের এমপ্লয়ার, কিন্তু আমাদের এমপ্লয়ার এটা করে না। স্যার আমাদের ক্ষেত্রে টিচার্স গেস কিন্তু আমাদের টোটাল এক্সপেন্ডিচার বিয়ার করতেছে এই প্রোগ্রামের জন্য। আমাদের যত আমরা যারা আমাদের নমিনেশন দিচ্ছে এবং সেটা করতেছে, কিন্তু স্যার আমার যে ইয়েটা ছিল এখানে, যে বিষয়টা আমাদের ট্রেনিং, যেটা ট্রেনিং ম্যানেজমেন্ট যে বিষয়টা আছে আমাদের, সেটাও অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো অনেক বেশি প্রপার লক্ষ্যে মানে ট্রেনিং ইনভেন্টরি, স্কিল ইনভেন্টরি করে, আমার ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট করে সেই লোকটাকে আমি প্রপার প্লেসে, আর যিনি আছেন সেটার প্রপার ট্রেনিং দেওয়ার, ওই ইনভেন্টরিটা হয় না। ওটা হয় না যে কার ট্রেনিং নিড বা কার কোন ক্ষেত্রে ট্রেনিং নিড, এবং এই ট্রেনিংটা আপনার ট্রেনিং করার পর তার ক্ষেত্রে কিভাবে কাজে লাগবে বা ট্রেনিং করার পর সে কি পারফরমেন্স করবে। সাইফুল, আমি বলি লং টাইম আমাদের এসএটা ছিল নেগলেক্টেড। গত 5-7 বছর এসআর ইজ গেটিং অ্যাটেনশন, কিছু অ্যাটেনশন পাচ্ছে, একটু পরিবর্তন হচ্ছে। মানে গভর্নমেন্ট সেক্টরে স্লো, বাট প্রাইভেট কোম্পানিতে পরিবর্তন হচ্ছে। যেমন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো যদি নর্থ সাউথ ব্র্যাক, এরা যদি টিচাররা আর্টিকেল না লেখে, প্রমোশন না, বিদেশে না গেলে প্রমোশন না, এতে একটা প্রেশার দিতে হবে। ইউ উইল বি আন্ডার প্রেশার টু ইমপ্রুভ। বাট আমি ইমপ্রুভ করবো প্রোভাইডেড আই বিন রিওয়ার্ডেড। আমি যদি রিওয়ার্ড না হয় তাই তো আমি ইমপ্রুভ করবো না। প্রথম হলো you create pressure for improvement. If I make improvement, I should be rewarded. Okay, আমার একটা ম্যাডাম মনে কি একটা বলতে গেছিল, ম্যাডাম এর সুযোগ দেন। একজন ম্যাডাম একটা প্রশ্ন করতেছিলেন, আপনাদের মধ্যে একজন ম্যাডাম মনে হয় আমাকে কি একটা প্রশ্ন করতে গেছিল, তখন নেটের সমস্যা ছিল একটু আগে। ম্যাডামদের মধ্যে কিছু বলেন। জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম। স্যার আমি বলতে চাচ্ছিলাম, তো আমার নাম শারমিন কবির। আগে বলেন কোথায়? জি, আমার নাম শারমিন কবির। আমি একটা, জি স্যার, আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে। আমি একটা স্টার্টআপ চালাই 2016 সাল থেকে। তো আমি এটার প্রতিষ্ঠাতা স্যার। ভেরি গুড, ভেরি গুড। শি ইজ এন্টারপ্রেনিউর। গুড, গুড। বলেন। জি স্যার, আমি এন্টারপ্রেনার। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমরা স্টার্টআপ, তো বড় প্রতিষ্ঠানের মতো যেই ক্যাপাসিটিস এন্ড এভরিথিং সবকিছু তো আমাদের নাই, মাত্র যেহেতু আমরা ডেভেলপ করছি, গ্রো করছি। তো স্যার আপনি যেটা বলছিলেন যে কম্পিটেন্সি অনেকের মধ্যে থাকে, কিন্তু পারফরমেন্সটাই অনেকে আনতে পারে না, বা কোম্পানি হয়তো ওভাবে নিয়ে আসতে পারে না। তো স্যার আমাদের ক্ষেত্রে হচ্ছে ট্যালেন্ট ম্যানেজমেন্ট, এটা একটু টাফ, বা আমরা হয়তো ধীরে ধীরে যাবো, কিন্তু অনগোয়িং প্রসেস ডেভেলপমেন্টের জন্য আমরা যে কম্পিটেন্ট লোকদের হায়ার
হায়ার করি তাদের বেস্ট পারফরমেন্স আনার জন্য আমাদের ট্যালেন্ট ম্যানেজমেন্টের পাশাপাশি আমরা কি কি ইনসেনটিভ দিতে পারি আমাদের এমপ্লয়ীদের, যাতে তারা হচ্ছে তারা বেস্ট আউটপুটটা বেস্ট পারফরমেন্সটা করে স্যার? হ্যাঁ, ভেরি 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 নাইস কোশ্চেন। অনেক সময় ছোট স্টার্টআপ কোম্পানি বা ছোট কোম্পানির পক্ষে লক্ষ্যের বেতন দেওয়া সম্ভব না। সে যদি কনভিন্স হয় যে এই কোম্পানিতে বেশি কন্ট্রিবিউট করলে একদিন তার ক্যারিয়ার প্রমোশন হবে, অর্থাৎ তাকে আপনি রিকগনিশন, অ্যাপ্রিসিয়েশন, নট ফিনান্সিয়াল বেনিফিট, মনে করেন যে তার স্যালারি অ্যাসাইনমেন্ট, তাকে আপনি ইনভলভমেন্ট করলেন, গোল সেটিং ইনভলভ করলেন। ফাইন্যান্সিয়াল ব্যাপারটা দেখতে হবে, মনে করেন আপনার যে বিভিন্ন রকম দায় দায়িত্বগুলো ডিস্ট্রিবিউশন করা, তাকে ইনভলভ করা। আমাকে যদি আপনি বারবার তাকে ডাকেন যে আমরা এই কাজ করতেছি, তুমি ইনভলভ হও, হ্যাঁ, বা তাকে একটু শেয়ার দেওয়া, এটাকে বলা হয় ওনারশিপ, এমপ্লয়ি স্টক ওনারশিপ। অনেক কোম্পানি আছে দেখবেন যে যারা ক্যাপাবল তাদের এই কোম্পানির 5% 2% স্টক দিয়ে দেয়, জাপান দেয়। মানে আপনি তাকে মোটিভেট করতে হবে। মোটিভেশনের জন্য তো মানি একটা ফ্যাক্টর, মানি ছাড়াও তো আপনাকে তাকে একটু অ্যাসাইনমেন্ট, জব ডিজাইন, তার ইনভলভমেন্ট, তার এঙ্গেজমেন্ট, সেগুলো অনেকে লাইক করে। সবাই অল অন কেজি ফর মানি, মানি তো লাগবেই। মানি ছাড়াও মানুষকে নন ফিনান্সিয়াল অনেকগুলো ইনসেন্টিভ আছে। সে নন ফিনান্সিয়াল ইনসেন্টিভ তাকে বলতে পারেন যে আমার কোম্পানি যদি অমুক জায়গায় পৌঁছে এই টার্গেটে পৌঁছতে পারে উইদিন 4 ইয়ার্স 3 ইয়ার্স, আপনারা আমার কোম্পানি আছেন, আপনারা এই জায়গায় যাবেন, আপনাদের প্রমোশন, আপনাদের বেতন অনেক বাড়বে। বাট নাও ইট ইজ ইউর টাইম টু কন্টিনিউ। মানে সেই জন্য আপনাকে বিশ্বাস করে আপনার কথা কাজে মিল থাকতে হবে। আপনি কমিটমেন্ট দিচ্ছেন, কমিটমেন্ট রাখতে হবে। কমিটমেন্ট দিলে স্যার আমরা যেটা করছি যে ফিনান্সিয়াল, স্যার ফিনান্সিয়াল ব্যাপারটার কথা চিন্তা করে আমরা যেরকম নেটওয়ার্ক কাজ করতেছে না, বোঝা যাচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বল। জি স্যার, আমি কিছু বলতে চাচ্ছিলাম। তো আমাদের আজকে পুরো সেশনে আমরা কম্পিটেন্সির উপরে কথা শুনলাম, ঠিক আছে, অনেক ভালো লাগলো, অনেক কিছুই জানতে পারলাম। তো আমার একটা কথা ছিল স্যার, যে কম্পিটেন্সি অর্জনের জন্য, ঠিক আছে, কি করা উচিত? আমরা যদি স্যার লার্নিং এর ব্যাপারটা দেখি, যে আমরা লার্নিং এর 4টা স্টেজ আছে, আমরা জানি যে আমরা প্রাথমিক অবস্থায় আমরা জানি না যে আমরা কি, মানে আনকনসিয়াসলি আমরা ইনকম্পিটেন্ট। তারপরে যখন আমরা যখন জিনিসটা জানতে শুরু করলাম, তখন আমরা কনসাসলি ইনকম্পিটেন্ট, যে আমরা কি জানি না সেটা জানলাম। প্রথম আমরা কি জানি না সেটাই জানি না, তারপরে আমরা জানলাম আমরা কি জানি না। আচ্ছা, থার্ড স্টেজটা হচ্ছে এরকম, কনসাসলি কম্পিটেন্ট, মানে আমি কি জানি সেটাও জানলাম। লাস্ট স্টেজটা যেটা হলো মাস্টারি, যেটা আপনি এরকম ভাবে বলতে পারতেছেন, করতে পারতেছেন, এটা হলো এক ধরনের মাস্টারি, ঠিক আছে। সেই সময় যেমন একজন গাড়ি চালক যখন গাড়ি চালানো শিখে ফেলে, তখন কোন সময় তার ব্রেকে চাপতে হবে, কোন সময় তার অ্যাক্সেলারেটর চাপ দিতে হবে, সেটা কিন্তু আর তারকে শিখতে হচ্ছে না। এটা হলো আনকনসিয়াসলি কম্পিটেন্ট। স্যার, আরেকটা কথা বলতে চাচ্ছিলাম স্যার, আমাদের প্রাথমিক জীবনে এই 3টা বিষয় বা অনেক বিষয়ে আমাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। যেমন আপনি কয়েকবার এই কথাগুলি বললেন যে মিশন, ভিশন, গোল। যদি আমরা খুব সহজভাবে দেখি, যে আমাদের খুব পরিচিত একটা জিনিস গুগল, যদি এইটা আমরা একটু ফলো করি, তাহলে আমরা সারা জীবনের জন্য মিশন, ভিশন, গোল শিখে ফেলতে পারি। গুগলের ভিশন স্টেটমেন্টটা হচ্ছে এরকম, যে এক ক্লিকেই যাতে আমরা সারা পৃথিবীর সব ইনফরমেশন পাওয়া যেতে পারি, এইটা হলো তাদের ভিশন। আচ্ছা, গুগলের মিশনটা কি? তো গুগলের মিশনটা হচ্ছে এই বিষয়ে যদি পৌঁছতে হয়, তাহলে তাকে কি করতে হবে? ওয়ার্ল্ডের যত ডাটা আছে সবকিছুকে অর্গানাইজ করতে হবে, অর্গানাইজ করে তার সার্ভারে রাখতে হবে। সেটা হলো তার সার্ভারে রাখতে হবে। এটা হলো যাতে ওয়ান ক্লিকে অ্যাক্সেস করা যায়। আর গোল কি? যে গুগল, যে আমরা যে গুগলে সার্চ করেছি, আর আমরা যাতে রিলেভেন্ট রেজাল্টটা পাই, এটা হলো গুগলের একটা গোল। আমরা যাতে রিলেভেন্ট এবং বেস্ট রেজাল্টটা পাই, সেটা গোল। তাইলে আমরা যদি এই 3টা বিষয়কে যদি আমরা রিলেটেড করি, গুগল পৌঁছাইতে চায় মানুষের কাছে এইভাবে যে সবাই যেন এক ক্লিকে সারা ওয়ার্ল্ডের ডাটা পাইতে পারে। এটা হলো তার ভিশন, তার স্বপ্ন। তার এই স্বপ্নে পৌঁছার জন্য সে একটা মিশন সেট করছে, সেটা হলো যে ডাটা গুলিকে আমাকে অর্গানাইজ করতে হবে। এটা হলো তার মিশন। আর গোল হইলো অনেকগুলি গোলের মধ্যে একটা গোল হলো তার, সে যে ডাটা আছে সেই ডাটাগুলি রিলেভেন্ট ডাটা যাতে মানুষ পায়। আমি যদি কারো সম্বন্ধে লিখি, কোন একটা ওয়ার্ড লিখি, সেটা যেন আমি রিলেভেন্ট ডাটা পাই,
ঠিক আছে, রিলিভেন্ট, রিলায়েবল, কারেক্ট, রাইট, ভেরি গুড। আপনার এক্সাম্পলটা অসম্ভব সুন্দর হয়েছে। আসলে আমি কালকে একটু পত্রিকা পড়ি তো, আমরা কি হব এটা আমাদের প্ল্যান করতে হবে ফ্যামিলি লেভেলে। এট দ্য এজ অফ 8, বয়স যখন 7, 8, 9, 10, তখন আমাদের প্ল্যান করবো। আমাদের প্যারেন্টসটা গাইড করতে পারে, আমি নিজেও জানতে পারি। আমরা কি, আমাদের কোনো প্ল্যান থাকে না। আমরা কি হবো আমরা জানি না। আমরা এমএ পাস করার পরে কি হবো জানি না। মার্কেট আমাদের যেখানে নেই সেখানে যাবো। নদীতে ডুবে গেছি, সাঁতার পারি না, যেখানে গিয়ে খুঁজতে পারি, হয় মরে যাবো না যাবো। অর্থাৎ আপনি যে ইঞ্জিনিয়ার হবেন আপনি জানেন না, আমি যে শিক্ষক হবো আমি জানি না। আমি কখন শিক্ষক হবো কখন বুঝছি, যখন দেখলাম যে আমি অনার্স মাস্টার্সে ফার্স্ট হয়েছি, তখন আমি ভাববো না আমার মাস্টার হওয়ার ভাবতে হবে স্কুল লেভেল থেকে, যে আমি মাস্টার হবো, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আইটি এক্সপার্ট হবে। তাহলে আপনার এই যে স্কুলের প্রিপারেশনটা, ওই যে ভিশনটা, আই উইল বি ডক্টর, আই উইল বি ইঞ্জিনিয়ার, স্টার্টিং ফ্রম দ্য হাই স্কুল প্রাইমারি লেভেল। আপনি সায়েন্স না পড়লে ডাক্তার হতে পারবেন না। তাহলে আপনাকে বায়োলজি পড়তে হবে 9 থেকে বা 6, 7 থেকে। আপনি বোর্ডে পড়তে হলে অঙ্ক ভালো হতে হবে, ফিজিক্স ভালো হতে হবে। এই যে প্রিপারেশনটা, এটা আমাদের গার্ডিয়ানরাও বলে না। গার্ডিয়ানরা আমাদেরকে ডিপ্রেশনে ভুগি, জবের লোকে ম্যাচ করে না। আপনার ইয়েটা আপনার খুব ভালো লাগছে, ইউ আর টকিং লাইক এ সক্রেটিস, কিন্তু কনসিয়াস আনকনসিয়াস আমরা জানি না। সক্রেটিস বলছে, সক্রেটিস আপনি কি বুদ্ধিমান? সক্রেটিস বলছে ইয়েস আই এম ইন্টেলিজেন্ট। আল্লাহ আপনি তো অহংকারী। না আমি অহংকারী না, আই এম ইন্টেলিজেন্ট বিকজ আই নো হোয়াট আই ডোন্ট নো। আপনার নাম মাহবুব না? ভেরি ইন্টেলিজেন্ট আপনি। আপনার ভাষা খুব ভালো লাগলো আমার। সক্রেটিস বলছে আই নো হোয়াট আই ডোন্ট নো, আমি জানি আমি কি জানি না। তখন জানছি এটা আমি এখন এট দ্য এজ অফ 60 তে বুঝছি যে আমি আইটিতে এক্সপার্ট না। এটা আমার দোষ না। আমি যখন ইয়াং ছিলাম তখন আইটিটা এত ডেভেলপ করিনি। তারপর আমি ধরেন না পাওয়ার পয়েন্টটা পারি, টাইপ 2 পারি, আমার বইগুলো আমি নিজে লিখছি। কিন্তু আমার আরো একটু ভালো জানা ছিল, যেটা বিদেশি ব্যবসারা জানে বা আমার ছিল আমার থেকে বেটার জানে। এই জিনিসটা ফ্যামিলি সাপোর্ট, কমিউনিটি সাপোর্ট, স্কুল সাপোর্ট আমাদের দেশে নাই। আপনারা যেখানে আসছেন কিছুটা ভাগ্য আর কিছুটা পরিশ্রম। সাকসেস ইকুয়াল, আইনস্টাইন বলছে সাকসেস ইকুয়াল টু লাক প্লাস এফোর্ট। আপনারা এফোর্ট দিচ্ছেন আর অনেকে লাক কাজ করছে। মানে আমরা আসলে এইমলেস লাইফ, আমাদের যে আমি কি করব এই প্ল্যানটা তো আমার নাই। এই প্ল্যানটা থাকতে হবে হাই স্কুল লেভেলে, at the age of 14, 15, 12. Am I clear? এটা আমাদের নাই। না থাকাতে আমরা দিক শূন্য হচ্ছি। হ্যাঁ, বরঞ্চ আপনি যে ভুল করছেন আপনার সন্তান এই ভুল করবে না। আপনি আপনার সন্তানকে প্রপারলি গাইড করতে পারবেন। আপনার জীবনে যে মিস্টেক গুলা, যে ভুলগুলা, সেটা আপনার ছেলেকে ট্রান্সফার করবেন যে বাবা আমি এই ভুল করছি, তুমি তোমার ডিসিশন নাও, তবে তোমার জন্য মনে হয় এটা রাইট এটা রং। ছেলেকে ইম্পোজ করা যাবে না, ফার্স্ট হওয়ার দরকার নেই। ছেলে কি করবে ছেলে বুঝতে হবে তার মেধা কি। সে কি ব্যারিস্টার ভালো করবে, না আমলা ভালো করবে, না আইটি ভালো করবে, না প্রফেসর ভালো করবে, না ব্যবসা ভালো করবে, এটা বুঝতে হবে। বুঝা আপনি তাকে গাইড করবেন, বলে এনে তাকে বই দিবেন, সে নিজে গড়ে নেবে। আমাদের প্যারেন্টসরা আননেসেসারি ডিকটেট করে, ও উমুকে দাঁড়াগ হয়ে 25 বছর করছে, তাহলে আমি দাঁড়াগ হবো। আরে বাবা আমি তো দাঁড়াগ পারবো না, আমি তো মানুষ মারতে পারবো না, ফিরতে পারবো না, আমি ভয় পাই, আমি সাহসী না, আমি ওই নেচারের না। সব জায়গা আমার জন্য সুইটেবল না। জব এন্ড পার্সোনালিটি মাস্ট বি ডিফিটেড। জবের সাথে ব্যক্তিত্বের ম্যাচিং করতে হবে। যেমন আমি মাস্টারি করি, আমি মনে করি আমার সাথে ম্যাচ করে, কারণ আমি যদি কথা বলে একজনে করি তবে আমার মাস্টার ঠিক না। আমি ক্লিয়ার? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম আমি, যে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সবসময় আমরা যে আমার পারফরমেন্স, আমার মনোযোগিতা, আমার আমি কাজ করতেছি, যে আমরা তো নিশ্চয়ই আমাদের নিজের গোল আছে, তাই না? তো গোল সেট করে আমরা সাধারণত কাজ করি। তো অনেক সময় আমাদের এরকম সমস্যা হয় যে আমরা কাজটা কি সঠিকভাবে করতেছি কিনা, বা আমরা কেন সফল হচ্ছি না। তো এই সম্বন্ধে আমি একটা কথা বলবো স্যার, যে আমরা কিন্তু আমরা নিজেদের মনোযোগিতা বা আমাদের মাইন্ডফুলনেস, আমাদের সবকিছু পরিমাপ করতে পারি এইভাবে। যখন আমি কোনো একটা কাজ করি, আমি একটা কনসেন্ট্রেশন নিয়ে আমি একটা কাজ করতে বসলাম, আমি কিন্তু নিজেকে নিজে মার্কিং করতে পারি যে এই মুহূর্তে দেখতেছি যে আমার মনোযোগ নাই বা আমার মনোযোগটা ঠিক মতো পাচ্ছি না। আমি কিন্তু আমার মনোযোগটা, আমার যদি 10 মার্কস ধরি, আমি এই মুহূর্তে আমার মনোযোগ কি কত পার্সেন্ট আছে সেটা যদি আমি হিসাব করি, মনে করলাম আমার আছে 2, 3 বা 4, তাইলে আমি কিন্তু নিজে আমার পারফরমেন্স, আমার মনোযোগকে আমি উন্নত করতে পারি। আমি যদি মনে করি যে 3 আছে, তাহলে তো নিশ্চয়ই আমার এটা একটা সাফিসিয়েন্ট পর্যায়ে নাই, অপটিমাম পর্যায়ে নাই। তাইলে আমি নিজেই অ্যাওয়্যার হয়ে যাব যে না, এটা আমাকে অ্যাটলিস্ট 8 বা 7 এ উঠাইতে হবে। সেইভাবে যদি আমরা কাজ করি, তাহলে দেখা যাবে যে আমাদের নিজের
নিজের পারফরমেন্স, নিজের মাইন্ডফুলনেস সবকিছু আমরা মেজার করতে পারবো এবং সেইভাবে আমরা কাজ করতে পারবো। আমি এটা শেয়ার করলাম এই কারণে যে আমার মনে হয় এটা যদি আমরা সবাই ফলো করি তাহলে আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের সফলতার জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাহবুব, আমি আপনার প্রশ্নটাকে একটা ফর্মুলা দিই, একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে। পারফরমেন্স ইজ দ্য ফাংশন অফ, খেয়াল রাখেন, পারফরমেন্স ইজ দ্য ফাংশন অফ এবিলিটি ইনটু মানে ফুরুন মোটিভেশন ইনটু অপরচুনিটি। আপনি এবিলিটি মানে ক্যাপাবিলিটি, এটা আপনি জন্মগত পাবেন, আর বাকিটা আপনি পরিবেশে শিখবেন, বাপ্পার থেকে, স্কুল কলেজ থেকে। তাহলে এটা আপনার এবিলিটি হলো, দক্ষতা হলো। দক্ষতা নট অ্যালাউ, আপনি এফোর্ট দিবেন কিনা, দক্ষতাটা অ্যাপ্লাই করবেন কিনা। বলে হ্যাঁ আমার দক্ষতা আছে, আমি অ্যাপ্লাই করতে রাজি, কিন্তু আমাকে সুযোগ দেওয়া হচ্ছে না। সুযোগ মানে কি, মানে মেন্টাল অপরচুনিটি, ফিজিক্যাল অপরচুনিটি, এনভায়রনমেন্টাল অপরচুনিটি, তারপরে ইমোশনাল অপরচুনিটি, বস আমাকে সুযোগ দিচ্ছে কিনা। প্রচুর মেধাবী লোক আছে এবং সে কাজ করতে চাচ্ছে, তার মোটিভেশন আছে, তার মেধা আছে, সে সুযোগ পাচ্ছে না। তাহলে এই তিনটা সমন্বয় ঘটার জন্য পারফরমেন্স দরকার। এই আপনি বললেন যে 2% আছে, তার মোটিভেশন কম আছে। তো মোটিভেশনটা কেন কম? মোটিভেশন কম হতে পারে আপনার আগ্রহ নাই কেন? ইজ ইট ফিনান্সিয়াল না ফিজিক্যাল, নাকি বসের দুর্ব্যবহার, নাকি প্রতিষ্ঠানের পরিবেশটা অনুকূল না, নাকি আত্মসমালোচনা? অনেকে দেখবেন ক্লাসে কথা বলে না, ও ক্লাসে কথা বললে অনেকে কে কিভাবে, ছাত্রদেরকে ক্লাসে কথা বলা শুধু দিতে হবে। অ্যালাউ পিপল টু টক, I want to make you talk. The more you talk, the more you have exposure, you have confidence. আমি মনে করি যে ক্লাস দিচ্ছি আপনাদের কজন, আপনারা মনে করেন 35 জন 39 জন, এইটা পৃথিবীর যে কোনো জায়গায় আমি ক্লাসটা নিতে পারবো। আমার এই কনফিডেন্স থাকতে হবে যে আচ্ছা আমি কি আমেরিকা পারবো, দেখো অস্ট্রেলিয়া পারবো, আমাকে পারতে হবে। পৃথিবীর সব দেশের মানুষ 19-20, ওদের মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা। আর কোনো ডিফারেন্স নাই মানুষের জন্মগত নলেজ। আল্লাহ একজন সবাই সৃষ্টি করেছে, আমি সবারই কম বেশি সমানে ব্রেন দিচ্ছে। আর যেটা গ্যাপ হয় এটা হলো এফোর্ট। হ্যাঁ কিছু আছে জিনিয়াস, সেগুলো লাখে একটা, কোটিতে একটা। আমি আপনি একরকম। আমার যে পারফরমেন্স, আপনি বলবেন স্যার আপনি যে পড়াচ্ছেন 2.5 ঘন্টা পড়ালেন, হ্যাঁ এটা তো আমি তো এইভাবে গড়ে উঠছি। আপনি বললে আপনি আবার যে একটা কথা বলছেন খুব ভালো লাগছে, ভেরি ফিলোসফিক্যাল, বাট হয়তো আপনার ওই লাইনে পড়াশোনা আছে। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু প্লাস পয়েন্ট আছে, প্রত্যেকের প্লাসটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। যেটা আমার ল্যাকিং অন্যের কাছে শিখতে হবে। অন্যের কাছে বলতে বস থেকে, কলিগ থেকে, পরিবেশ থেকে শিখে আমি এফোর্ট বাড়াবো কিনা, ওই আমার পার্সেন্টেজ বাড়াবো কিনা। পার্সেন্টেজ বাড়লে হবে, কেউ আছে 2 ঘন্টা পড়লে ভালো করে, 1 ঘন্টা পড়লে ভালো করে, আধা ঘন্টা পড়লে ভালো করে। পরিশ্রম আর কিছু না, কথা ঠিক। মানে কারো 3 ঘন্টা, কারো 2 ঘন্টা, কারো 5 ঘন্টা, আউটপুট তো সেম, প্রোডাক্টিভিটি বাদ দেন। কি হয়তো 20 মিনিটে হাঁটতে পারে 1.5 মাইল, তো 20 মিনিটে হাঁটে আধা মাইল, তো ঠিক আছে আধা মাইল হাঁটুক না সে, তাহলে তার 2 ঘন্টা লাগবে, 3 ঘন্টা বেশি লাগবে। আলটিমেটলি তার বডিতে ঘাম ধরবে, তার তো কার্বোহাইড্রেট কমবে, কোলেস্ট্রল কমবে। আমাকে আপনি দেখবেন সকালে হাঁটতে গেলে সবাই একই স্পিডে হাঁটে না, কেউ জোরে হাঁটে, কেউ আস্তে হাঁটে। কিন্তু আমি হাঁটতে পারি না, তাহলে তো আমি মোটা হয়ে যাবো, আমার তো হাঁটতে হবে। আমি ক্লিয়ার? এনিমোর? সুন্দর, আপনার ভালো, ইউ আর ভেরি গুড, ইউ আর ভেরি ম্যাচিউর। স্যার আমার হ্যাঁ বলেন। স্যার মিশন ভিশনের কথা হচ্ছিল, তো আমরা তো সবাই এটা অবশ্যই বিশ্বাস করি যে শেয়ার্ড ভিশন থাকলে কোম্পানির প্রোডাক্টিভিটি 100% দেওয়া সম্ভব। কিন্তু স্যার মেইন প্রবলেম যেটা, একটা কোম্পানির কিন্তু 100% লোকের মধ্যে শেয়ার্ড ভিশনটা কখনোই ট্রান্সফার করা পসিবল হয় না। হয়তো 20-25 বা 30% পিপল কোম্পানির যে ভিশন মিশন ওটা শেয়ার করে, ওটা ওন করে এবং ওভাবে কাজ করে, এবং যার ফলে দেখা যায় ওরাই কিন্তু হাই পারফর্মার হয়। ইয়েস, সেন্স অফ ওনারশিপ বা পজিটিভনেস ওদের মধ্যে থাকে। বাট ম্যাক্সিমাম মানুষদের স্যার ওরা শুধু জবটাই করে, মানে ওটাকে ওনও করতে চায় না বা ওন করতে চায় না, আসলে পারে না এটা বলবো না, ওরা আসলে চায় না ম্যাক্সিমাম মানুষ। তো যে স্যার ম্যাক্সিমাম গ্রুপ অফ পিপলকে কিভাবে এই জায়গাটা ট্রান্সফার করা যায়, যে জব থেকে একটা জব ওনারশিপটা কিভাবে আসলে তাদের মধ্যে ট্রান্সফার করা যায় স্যার? ভেরি কঠিন প্রশ্ন। আমি তো চেয়ারম্যান ছিলাম, আমি নিজে তো পারিনি। আমার নিজেরও 2-3 জন করে আমি কোনোদিন কমিটমেন্ট বাড়াতে পারিনি, অনেক চেষ্টা করছি, রিওয়ার্ড দিলে হয় না, পানিশমেন্ট দিলে হয় না। আসলে খুব টাফ, ভীষণ টাফ। এই জন্য ওই যে আমি একটা প্রশ্ন বলছি, আপনি সবাইকে টপ পারফর্ম করতে পারবেন না, অন্তত 80% পারলে তো ভালো। কিন্তু কিছু লোক আছে তারা আলটিমেট লক্ষ্যে পৌঁছতে পারে না। আমি একটু
কোরআনে যাই, কোরআন শরীফ বলছে আল্লাহ যাদেরকে হেদায়েত করে না তারা হেদায়েত প্রাপ্ত হয় না। বুঝছেন আমি কি মিন করছি? আল্লাহ যাদেরকে হেদায়েত করে না তারা হেদায়েত প্রাপ্ত হয় না। অর্থাৎ আল্লাহ যদি আপনার মধ্যে মৌলিক পরিবর্তন করে, আল্লাহ চিন্তা, ভয়, ভীতি, মৃত্যু ভয়, ব্যস্ত, দুজক, আমার রাসূল বিমান দিলা ইলাইহি রাবিউল মুকমিনুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহ যদি আপনি আল্লাহর ভয় না পান, আল্লাহর যদি কিতাবের ভয় না পান, আপনি যদি নামাজের মধ্যে আপনাকে বলছে সেজদা সালাম ফেরাবার আগে 6টা জিনিস সাইড করছে নবী করিম। প্রথম বলছে আল্লাহ আমাকে ব্যস্ত দাও, পরে বলছে আল্লাহ আমাকে কবর আযাব মাফ করো, আমাকে দুজকের আগুন থেকে মাফ করো, আমাকে দজ্জালের ফিতনা থেকে মাফ করো। অর্থাৎ আমাকে তুমি হেদায়েত করো, আমাকে যদি তুমি হেদায়েত না করো আমি হেদায়েত প্রাপ্ত হব না। আল্লাহ বলতেছে কোরআন শরীফে, যে লোকটা আমার থেকে ডেভিয়েশন, আমার কথা শোনে না, আমার মানে না, আমি তার জন্য একটা শয়তান নিয়োগ করছি। আমাদের যেরকম ধরেন না কোনো কোনো এমপি ছিল বডিগার্ড থাকে না, আমাদের যারা খারাপ আমাদের বডিগার্ড হলো শয়তান। শয়তান আমাদের সারাক্ষণ মিসগাইড করে। আপনার প্রতিষ্ঠানে যাদের পারফর্ম করে না, ক্যাপাবল না, আমি সত্যি বলতেছি না, তাদেরকে আপনি পারবেন না। তাদের ম্যাচুরিটি, ক্যাপাবিলিটি, অ্যাপটিটিউড, মেন্টালিটি নাই, কাজের প্রতি নেই। দে আর ডুইং জব, নট সেন্স অফ ওনারশিপ, বাড়াতে পারছেন না। এই জন্য আপনি লেন্থে যান, সে 8-10টা স্টেপ ফলো করেন, তার সাইকোমেট্রিক টেস্ট করেন। আর্মি অফিসাররা তো সবাই কাজ করে, আর্মি অফিসারে খুব কঠিন। আর্মি অফিসার যারা সেকেন্ড লেফটেন্যান্ট জয়েন করে তাদেরকে দুনিয়ার টেস্ট করায়, মাসকে মাস, তারপর তাকে অফিসার হিসেবে নিয়োগ করে। নট সেনাবাহিনীর উপরের দিকে যারা অফিসার হয়, যারা মেজর জেনারেল, ক্যাপ্টেন হয়, তারা তো পারে। আমরা তো প্রাইভেট কোম্পানি, ঢাকা বিশ্ববিদ্যালয় তার ধারে কাছে ফলো করি না। আমাদেরও তো 10%, 5% টিচারের কমিটমেন্ট নাই। কমিটমেন্ট বাড়ানো যায় না। আমি আপ্রাণ ট্রাই করছি, আমি গ্রসলি ফিল করছি, আমি 2-3 জনের ঠিক করতে পারি। আমি জানি না আপনি কি করে ঠিক করবেন, আমার পৃথিবীর নলেজ আমার হচ্ছে না। তখন আমি কোরআন শরীফের নলেজ চলে গেছি, আল্লাহ যাদেরকে হেদায়েত না করে তারা হেদায়েত প্রাপ্ত হয় না। আপনি যতই বুঝান সে বুঝবে না। আবার যখন সে বুঝবে সে আপনার থেকে বেশি আমলদার হয়ে যাবে। আপনি ওদেরকে আপনি বেতন বাড়ান, লাভ নাই। তারা বলবো বেতন বাড়ছে, তাদের দেখেছি বেতন তাই পাবোই, আমি কাজ করলে বেতন পাবো না কেন? তাদেরকে মিটিং এ রাখেন, আসবে না, কমিটমেন্ট নেই। তারা বিভিন্ন লেভ এক্সকিউজ দেয়, বিভিন্ন বাজে দেয়, তারা পারফর্ম করে না। তারা দে ডু মিনিমাম, যেটুকু কাজ করলে জব থাকবে এইটুকু করে, তারা ম্যাক্সিমাম এফোর্ট দেয় না। কেন দেয় না? মেবি পারিবারিক প্রবলেম আছে, মেবি ফিজিক্যাল প্রবলেম আছে, মেবি তার ব্যক্তিত্বটাই এরকম, সে বেশি এফোর্ট দেবে না, সে গো স্লো, আস্তে আস্তে হাঁটে। মানে নতুন জামাই, নতুন বর, সে জোরে হাঁটবে না, জোরে হাঁটলে গাড়ি থেকে গাম বেরোবে, পাঞ্জাবের স্ত্রী নষ্ট করে, সে আস্তে হাঁটবে। আপনি তাহলে সিরিয়াস করতে পারবেন না, ইউ ক্যান নট মেক হিম সিরিয়াস, সম্ভব না, বিয়ন্ড মোটিভেশন। আমি নিজে ফেস করছি, আমি এগুলা সলভ করতে পারিনি। থ্যাংক ইউ স্যার। তাহলে কি ওইভাবে মানে প্রতিষ্ঠান চালাতে হবে, যাদেরকে আসলে চেঞ্জ করা যায় না তাদেরকে নিয়ে ওইভাবেই মানে পুশ করে করে কাজ করে প্রতিষ্ঠান চালাতে হবে। আমার নলেজ শেয়ার করতে পারি স্যার। হ্যালো, কিছু শিখতে পারছি। এই আপনারা যখন আমার সম্বন্ধে বলেন যে উই লার্ন সামথিং ফ্রম হিম, এইটার জন্য, নট মানি। কি জন্য? অ্যাকমপ্লিশমেন্ট, অ্যাকনলেজমেন্ট, রিকগনিশন, অ্যাপ্রিসিয়েশন। মানি একটা 5%, 1% এর ব্যাপার। আপনার প্রতিষ্ঠানে সামথিং মিনিংফুল, ব্যারন একটা গোল দিচ্ছে, যে গোলটা সর্বকাল শ্রেষ্ঠ গোল, এই গোল আমি আপনি দিতে পারবো না। এটাকে বলে সেলফ এক্সপ্লেনেশন, মাস্টার নি নাম্বার 5। আপনি আমার প্রশ্ন বুঝতে পারছেন? আপনি ওদেরকে কখনো সিরিয়াস করতে পারবেন না। এর জন্য নিয়ম থাকবে কি টারমিনেশন, না পারেন বাদ দিয়ে দেন, পানিশমেন্ট থাকতে হবে। আল্লাহ নিজেও পানিশমেন্ট দিচ্ছে। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে মানুষকে, আল্লাহ আমাদেরকে দুজকে পাঠাবে না? দুজক তো 60টা, দুজক কি খালি থাকবে? আল্লাহ তো আমাদের সবাই ভালোবাসা ব্যস্ত পাঠাতে পারে। আল্লাহ যদি আমাদের পানিশমেন্ট দেয়, আপনি কেন আমি কেন পানিশমেন্ট দেব না? যে প্রতিষ্ঠানে পানিশমেন্ট রিওয়ার্ড নাই সে প্রতিষ্ঠান টিকবে না। বাংলাদেশের পাবলিক অর্গানাইজেশন, পাবলিক বিশ্ববিদ্যালয় পানিশমেন্টও নাই, রিওয়ার্ডও নাই। এই জন্য পাবলিক ইউনিভার্সিটি গ্রাজুয়ালি ডিক্লাইন করতেছে, দুই একটা প্রাইভেট ভালো করতেছে। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি তানিয়া জাফর হক ফ্রম FM প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। জি, আমি আছি FM প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো আমার এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে যে এইখানে যে HR ম্যানেজমেন্টের যে ট্যালেন্ট ম্যানেজমেন্ট বা ট্যালেন্ট এমপ্লয়ির যে ট্যালেন্ট প্লাস হচ্ছে গিয়ে মাল্টিটাস্কিং,
এইখানে আমার একটা ইয়ে হচ্ছে যে আমার যে ট্যালেন্টটা আমি দেখবো আমার এমপ্লয়ির মধ্যে, আমি কি পার্টিকুলার একটা অবজেক্টের উপরে বা একটা সাবজেক্টের উপরে ওর ট্যালেন্টটা দেখবো, যে ও অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছে, ও অ্যাকাউন্টসটা ভালো পারছে, বা ও এইচআর এ আছে বা অ্যাডমিনে আছে, মানে ওইখানেই ওর ট্যালেন্টটাকে আমি কি খুঁজবো, নাকি ওর যে মাল্টিটাস্কিং, মানে he or she can do so many things at a time. তানিয়া আপনার কোশ্চেনটা খুব ভালো। ট্রাই টু ফাইন্ড আউট অলরাউন্ডার মাল্টি স্কিল, এটাকে বলে সফট স্কিল। সফট স্কিল কমপক্ষে 10টা আছে। একটা হচ্ছে কমিউনিকেশন, লিডারশিপ, সাবজেক্ট এক্সপার্টাইজ, তারপর টিমে কাজ করতে পারে কিনা, তারপর তার লয়্যালটি আছে কিনা, প্রবলেম সলভিং, তার যত বেশি সফট স্কিল থাকে অনেক গেলে হবে না। আমি ম্যানেজমেন্টের লোক, আমি ম্যানেজমেন্ট জানতে হবে না, আমার ম্যানেজমেন্ট জানতে হবে, আমাকে হাদিস কোরআন জানতে হবে, আমার হিউম্যান রিলেশন থাকতে হবে, আমার কলিগের সাথে ভালো বিহেভ করতে হবে। আমি যদি টাওয়ারিং পার্সোনালিটি হই, নাকুচা ভাব হই, অহংকারী হই, আমার প্রতিষ্ঠান ধ্বংস হবে। আমি বললাম যে আমি বেস্ট আর অল আর ওয়ার্স্ট। আমাদের প্রতিষ্ঠান দেখবেন যে টিমে কাজ করতে গেলে কিছু লোক ভাব দেখায় হি ইজ দ্য বেস্ট, আর সবাই আন্ডারমাইন করে। ডোন্ট আন্ডারমাইন আদার্স। আপনি একটা দিক দিয়ে বেটার, আমি আরেক দিক দিয়ে বেটার। আমরা যদি এটাকে বলে টাওয়ারিং পার্সোনালিটি কি কেউ লাইক করে না। আল্লাহ সূরা বাকারাতে বলছে অহংকারীকে আমি ধ্বংস করে দিই। সবচেয়ে অহংকারী ছিল কে? শয়তান, ইবলিস। তার শয়তান বানাই দিছে, বলছে আদমকে সিজদা করো, সে সিজদা করে না। তখন আল্লাহ বলছে আদমকে আল্লাহ শিখিয়ে দিচ্ছে, তুমি বলো তো এটা কি? আল্লাহ সব বলতে পারছি, ফেরেশতারা বলতে পারেনি। ফেরেশতারা বলে আল্লাহ আমরা কেমনে বলবো? আপনি আমাদের যা শিখেছেন আমরা তাই পারি, এর বেশি পারি না। এর জন্য ফেরেশতারা কখনো দোজখে যাবে না, সব ফেরেশতারা বেহেশতে যাবে, মানুষ দোজখে যাবে। কারণ কি? মানুষ তো আল্লাহ বুদ্ধি দিচ্ছে বেশি, সে বুদ্ধিটা পজিটিভ নেগেটিভ দুদিকে ব্যবহার করতে পারে। তাহলে আপনি লোক নেওয়ার সময় you have to consider many things. এটাকে বলে মাল্টি স্কিল। সব ঠিক আছে কিনা? আমার এক সেকেন্ড, 2 সেকেন্ড একটা ফোন আসছে। আমি একটু পরে ফোন করেন, ইয়ে করছেন একটু পরে। হ্যাঁ প্লিজ স্যার। এইখানে রিলেটেড আরেকটা কোয়েশ্চেন আছে যে আমি যখন তাকে রিওয়ার্ড দিব বা ইনসেন্টিভ দিব, ওইটা আমি কোন গ্রাউন্ডে আমি তাকে দিব, যে তার শুধু ট্যালেন্ট ইন ওই পার্টিকুলার ডিপার্টমেন্টে না শুধু ট্যালেন্ট না, না তানিয়া মনে করেন সে খুব ট্যালেন্ট, সে একদম হারবার্ড থেকে পিএইচডি করছে, আমার ডিপার্টমেন্ট আমি চেয়ারম্যান, আমার সাথে ক্লাস নেয় না, গ্রেড জমা দেয় না, খাতা জমা দেয় না, ঠিকমতো ছাত্রদেরকে গাইড করে না, তার ডিমোশন হবে। আমার এত কোয়ালিফাইড লোক ধরেন নাই, কোয়ালিটি যে প্রবলেম। আমি দেখবো সে পারফর্ম করে কিনা। যে গাছটা দেখতে সুন্দর, ফল দেয় না, সে গাছ কেটে ফেলবো, কেটে রান্না বান্না করবো। যে গাছ ফল দেয় সেখানে পানি দিব। এখানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে মাল্টিটাস্কিং, যে মানে এট এ টাইম দেখা গেছে আমি তাকে এই কাজটা করাতে পারছি, ওই কাজটাও করাতে পারছি, মানে আমার দেখা গেছে যে ইন অ্যাবসেন্স অফ এনিবডি সে ওই কাজটা করতে পারছে বা করে দিচ্ছে বা যতটুকু সম্ভব। এটাও তো তার একটা ট্যালেন্ট, এই মাল্টিটাস্কিংটা তো আমি তো ট্যালেন্ট তার একটা। হ্যাঁ, আমি তার ভালোবাসবেন, তার বেতন বাড়বে। করেও কিন্তু স্যার অক্সফোর্ড গ্র্যাজুয়েট বা কেমব্রিজ গ্র্যাজুয়েট করেও পারফরম্যান্সের যে জায়গাটা সেটা কিন্তু সবসময় একরকম হয় না, মানে হয় না। পারফরম্যান্স তো ফাংশন অফ কমিটমেন্ট, তার কমিটমেন্ট নাই। কমিটমেন্ট থাকলে সে শিখে ফেলবে। হ্যাঁ, সে যদি একদম অদক্ষ হয় তাহলে সে জব পাবে না। ওই যে আমি বললাম না কোর কম্পিটেন্সি, ওই যে আমার আজকে পড়াইছি, কোর কম্পিটেন্সি থাকলে তো আমি চাকরি দিচ্ছি, ওর থেকে সে যদি আরো ডেভেলপ করে তো লিডারশিপ কম্পিটেন্সি যাবে। এখন কারোর যদি কমিটমেন্ট না থাকে, শিখার আগ্রহ না থাকে, কোম্পানিকে ভালোবাসে, দেখবেন ছোট অফিসে একবার মাইক্রোসফটের মালিক, সে রাতে 9টায় গেছে, যাই সব লোক চলে গেছে, একটা লোক কাজ করতেছে, সে পিছন দিকে আসতে ওরা ছবি দিয়েছে, ছবিটা পরের দিন তাকে $500 গিয়ে দিচ্ছে। সে তো আবার তো কিনে আমরা $500 দিলে কেন? তখন মাইক্রোসফট বলছে একমাত্র তুমি দেখলাম 6টার অফিস রাত 9টা পর্যন্ত কাজ করতেছো, একমাত্র আমি 9টা পর্যন্ত থেকে আমি মালিক, কিন্তু মালিক থেকেও বেশি তার একটা রিওয়ার্ড দিচ্ছে। যে লোকটা কোম্পানিকে এত ভালোবাসে তো তাকে আমি তাকে রিওয়ার্ড দিবেন না? অর্থাৎ রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট থাকতে হবে। আর রিওয়ার্ড থাকতে হবে যেটা বললেন, মাল্টি কোম্পানির প্রতি যদি তার লয়্যালটি থাকে, আমি তাকে বুঝে ফেলবেন যে কোন লোকটা ভালো। দেখবেন বাসা বাড়িতে যারা কাজ করে, কিছু লোক আছে হঠাৎ দিলে কাজ করে, আর কিছু লোক সারাক্ষণ কাজ করে, মালিককে জিজ্ঞেস করে না, ঘর ক্লিন করে, কাপড় ইস্ত্রি করে, খুঁজে কাজ করে, খুঁজে কাজ বাইর করে, তারা আমি ভালোবাসি বেশি, তারা একটু বাড়তি দিই, ডর দিই, তারা আমরা জাকাত দিই, তার মারা হেল্প করি, সে 8-9 বছর থেকে বিয়েতে সাহায্য করে। আমাদের নিজের বাড়িতে কাজের লোক আছে না, সব কাজের লোক আমরা সমান দেখি, কিছু কাজের লোক আমরা খুব ভালোবাসি, পার্ট অফ মাই ফ্যামিলি মেম্বার।
ঠিক অফিসের দায়িত্ব, তাই না? ভালো লাগলো আপনাদের প্রশ্নগুলো, ভালো লাগলো। বলেন স্যার, আরেকটা কোয়েশ্চেন করবো। আমি যদি সময় বেশি নিয়ে নেই তাহলে অন্য পার্টিসিপেন্টরা করুক, কিন্তু আমার একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা ঠিক আছে, শর্টকাট। তাহলে স্যার সবাই করে নেক, যদি লাস্টের সময় থাকে তাহলে আমি করব। হ্যাঁ, এটাই ভালো হয়, এটাই ভালো হয়। স্যার আমি একটু রিকোয়েস্ট করব, আমরা আজকে 3 ট্রেনিং এর একদম শেষের দিন আজকে, ফিনিশিং ডেজ এবং ফিনিশিং টাইম। তো আমরা আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন বর্তমানে এখানে সবাইকে রিকোয়েস্ট করব যে 3 দিনের যদি একটা ফিডব্যাক আমাদেরকে 2 লাইনের মধ্যে দিয়ে দেওয়া যায় আমাদের ইনবক্সে, কমেন্টসে, তাহলে হয়তো আমাদের জন্য ভালো হয় যে আমাদের ভুল ত্রুটিগুলি আমরা ফাইন্ড আউট করে আমরা নেক্সটের জন্য আমরা নিজেদেরকে সতর্ক করে রাখবো। তো এই জন্য আপনাদেরকে পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক সবচেয়ে পজিটিভ দিবেন, তা না আমাদেরকে নেগেটিভ যদি থেকে থাকে ইনবক্সে বলতে কি চ্যাটে রাইট চ্যাটে, এখানে সবচেয়ে পজিটিভ আসবে, নট নেসেসারি। নেগেটিভ যত বেশি আসবে তত আমাদের শুধরানোর সুযোগ থাকবে। তো আমি সবাইকে অনুরোধ করবো, আমরা he wants to improve the training program. Exactly. ট্রেনিং করবে তো জি কি ল্যাকিং আছে, রাইট। জি, তো আমাকে 2 লাইনে সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে 2 লাইনে আমাকে একটা ফিডব্যাক দেন, আর আমরা কন্টিনিউ করি কোশ্চেন এবং অ্যানসারগুলো। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, যেটা হ্যালো বলেন প্লিজ। মানে কম্পিউটার ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর যেটা স্যার ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ডিগনিটি অফ দা হিউম্যান বিং টু স্টাফ, ডিগনিটি, হ্যাঁ যে পয়েন্টগুলো আছে, এই জিনিসটা কিন্তু আমাদের টোটাল গভর্নমেন্ট বা আদার সেক্টরে এই জিনিসটা খুবই কম, এবং এটার জন্য কোনো প্রপার মেজারও না হচ্ছে না। আর আরেকটা মূল একটা বিষয় হচ্ছে, আমি যে কম্পিটেন্সি ডেভেলপ, আমাদের কম্পিটেন্স ডেভেলপমেন্টের মূলগুলো হচ্ছে আমার প্রোডাক্টিভিটি, ইফিসিয়েন্সি, ইফেক্টিভনেস। আমার টোটাল মানে আমার এইসব এত ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুলোর জন্য আমার প্রোডাক্টিভিটি, সরকার রিসোর্স, তারপর আদার্স যে ম্যাটেরিয়াল, ম্যান পাওয়ার প্রচুর লস হচ্ছে। আমার দেশ একটা তো আমার উন্নত দেশে পরিণত হওয়ার জন্য চেষ্টা করতেছি, আমাদের এই জিনিসগুলো কেন স্যার এত হায়ার পলিসি থাকার পরে, এত থাকার পরে এগুলো কেন স্যার করা হচ্ছে না, এমফেসিস দেওয়া হচ্ছে না, বা এটা সিস্টেমে অর্গানাইজেশনে এগুলো কেন ইনক্লুড করা হচ্ছে না, বিশেষ করে গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট বা অর্গানাইজেশন গুলো? সাইফুল, গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট ম্যাক্সিমাম লোকগুলা ডেপুটেশন আসে, আই এম নট ক্রিটিসাইজিং, ডেপুটেশন আসে। তো ডেপুটেশন আসলে হয় কি, সে তার সময়টা পার করে, কিন্তু প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ থেকে যদি একটা কোয়ালিফাইড লোক তবে যেত, ফর এক্সাম্পল এনবিআর চেয়ারম্যান সবসময় হয় আইআইডি সিনিয়র সচিব, এটা না করে যদি এনবিআর থেকে যে লোকটা সবচেয়ে ক্যাপাবল সেই এনবিআর চেয়ারম্যান হবে, সেই একটা প্রবলেম বুঝতে, নতুন লোকটা আসলে প্রবলেম বুঝতে চলে যায় 1 বছর, থাকে 2 বছর। মানে নিজস্ব লোক, যেমন ঢাকা আমাদের যদি ঢাকা ভিসিটা কোনো আমলা হইতো, কোনো আর্মি অফিসার হইতো, বা রাশিয়ার কি হইতো, সে আমাদের একটু বুঝতে পারে যে জিনিসটা খুব সুন্দর। আপনাদের যে টপ বসটা, হ্যাঁ টপ বসটা ওই এরিয়া এক্সপার্ট কিনা দেখা যাচ্ছে, ওই এরিয়া এক্সপার্ট। মোস্ট অফ দ্য কামস অফ ডেপুটেশন বেসড অন পলিটিক্যাল এফিলিয়েশন, তখন প্রবলেম হয়ে যাচ্ছে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবলেম হচ্ছে, যে বাইচেস দ্বারা সে আমাদের যোগসূত্র বোঝে, পলিটিক্যাল যোগসূত্র বোঝে, কি করা উচিত, একটু শেষ করেন, কারণ আমরা সবাই প্রোডাক্টিভিটি ডে অনেক একটা ওটা একটা ডে পালন করা হয় প্রোডাক্টিভিটি, সরকার হাইলাইটের জন্য যে ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমাকে অত গুরুত্ব দিতে, এই জিনিসটা স্যার আচ্ছা সাইফুল, আমি উত্তর দিচ্ছি। আপনি যদি ক্যালকাটা এয়ারপোর্টে দেখবেন যে এই সপ্তাহের বেস্ট পারফর্মার, তার একটা ছবি দিয়ে দেখে আপনার কোম্পানিতে যে সবচেয়ে ভালো কাজ করলো, বেস্ট টপ পারফর্মার, ছবি সহ একদম কোম্পানিতে দিবে।
এই যে স্বীকৃতিটা যে আমি বেস্ট পারফরমার, আমার টাকা দরকার নেই, বলার দরকার নেই, আমি এই কোম্পানির বেস্ট লোক, বেস্ট পারফরমার, এটা তো একটা স্বীকৃতি। এটা ইন্ডিয়া ফলো করে। আমি ক্যালকাটা এয়ারপোর্টে দেখে আসছি যে এই মাসের বেস্ট পারফরমার, যে বা এটা কাস্টমসে করে যে লোকটা 10 কোটি টাকা দুর্নীতি বের করে দিচ্ছে, বেটা আদায় করে দিচ্ছে, তাকে রিওয়ার্ড দেয়। কাস্টমসে নিয়ম হচ্ছে যে লোক যে হ্যাঁ একটা গোপনে গোয়েন্দাগিরি করে গভর্নমেন্টকে আদায় করতে পারে, তাহলে 5% 1% দেয়। আপনাকে একটা না একটা রিওয়ার্ড দিতে হবে। রিওয়ার্ড না দিলে মানুষ কাজ করবে না। আপনাকে যে আমি অ্যাপ্রিশিয়েট করলাম, এটা তো একটা রিওয়ার্ড। এটাও স্যার খুব কম এই লেভেলে। হ্যাঁ নাই গভর্নমেন্টের বিষয় নাই। যে জিনিস আজকে আপনারা যে প্রশ্নগুলো করছেন, কারণ আপনারা তো সব ভুক্তভোগী, আপনারা তো সব মিড লেভেল আছেন, তো আপনারা যে সুন্দর প্রশ্ন করছেন, আমি রিয়েলি হ্যাপি। আমাদের দেশে ম্যানেজমেন্টে ওই মানে এখনো যায়নি। আমরা এখনো ম্যানেজমেন্ট অনেক পুয়ার, অনেক ব্যাকওয়ার্ড, অনেক ব্যাকওয়ার্ড। আমি তো জাপানি ম্যানেজমেন্ট পড়াই ডিপার্টমেন্টে। জাপান হলো ওয়ার্ল্ড বেস্ট। রেখে দিই, ওটা আয়াত দিয়ে দিয়ে আমরা রুম পাড়ায় যাই, ভালো করে সাজিয়ে একটা দিয়ে দিব। আয়াত দেয় না, আমাদের দেয় না। নতুন কেউ প্রশ্ন করবেন? নতুন দয়া করে শেষ করেন, টাইম শেষ। আমরা অফিসের গাড়ি, অফিসের সবকিছু শিডিউল ধরবো। আমার মনে যাদের গাড়ি আছে তারা চলে যান প্লিজ। আমার মনে যারা গাড়ি আছে তারা ইউ ক্যান লিভ। আমাকে মাসুদ বলছে স্যার অনেকের গাড়ি আছে 5টা বাজে, আপনি 10 মিনিট ছেড়ে দেন। আমার মনে হয় যাদের গাড়ি তারা চলে যান। আমি লিভ করতে পারি, শোনা যায়, যাদের নেট আছে তারা যেতে যেতে শুনতে পারবে স্যার, কোনো সমস্যা নাই, আপনি চালিয়ে যান স্যার, ভালো লাগতেছে স্যার। আচ্ছা আমি 5 মিনিট আরো 5-7 মিনিট থাকতে পারি। যাদের গাড়ি তারা আমরা কাইন্ডলি মনে হয় যারা গাড়ি তারা লিভ করে স্যার আমি এই একটু ভিন্ন প্রসঙ্গে আমি একটা প্রশ্ন রাখতে চাই স্যারকে। যেটা স্যার জি আমরা আরো প্রয়োজনে যদি আমরা 5-10 মিনিট এক্সটেন্ড করব যদি সবাই থাকে। বাট আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই স্যারকে। স্যার শুরু থেকে যখন আমাদের এখানে প্রেজেন্টেশন শুরু করেছিলেন, তখন থেকে একটা কথা বলে আসছিলেন যে জাপানের কথা, যে জাপান হচ্ছে কম লোকদের দেশ এবং তাদের কোনো রিসোর্স নেই, বাট তারা আরো 10 মিনিট চালিয়ে যান যারা জায়গা এবং ধনী দেশ। তো এখন স্যার আমরা যতটুকু এই গত 3 দিনের ট্রেনিং এ আমরা যতটুকু শিখলাম স্যার, যে হিউম্যান রিসোর্সটা হচ্ছে একটা বিশাল পার্ট ফর এ কান্ট্রি। মানে এটা ইকোনমিতে খুব ভালো একটা ইফেক্ট করে যেই দেশে হিউম্যান ক্যাপিটাল বেশি। তো বাংলাদেশে হিউম্যান ক্যাপিটাল বেশি। এখন আমরা আমাদের এই যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির মধ্যে যে মত পার্থক্য ছিল বা আছে, এটাকে রিডিউস করে আপনার এই দীর্ঘ জীবনের যে অভিজ্ঞতার আলোকে আমাদেরকে ছোট্ট কি উপদেশ হতে পারে যে আমাদের দেশ গঠনে এবং আমাদের দেশের মানুষ যাতে করে আমাদের পরবর্তী প্রফেসর বা যারা এইচআর নিয়ে লেকচার দেবেন বা এরকম ট্রেনিং অর্গানাইজ করবেন বা ট্রেনিং এ উপস্থাপন করবেন, তারা যেন বলতে পারে যে ইটস বাংলাদেশ, ইটস নট জাপান। ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। আসলে জাপান যেটা ফলো করে, আমরা তো জাপানকে ফলো করতে পারবো না, কালচার ইজ নট ট্রান্সফারেবল। বাংলাদেশের যেটা দরকার যে ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কোঅপারেশন, যে ইন্ডাস্ট্রির ডিমান্ডটা কি আমরা ইউনিভার্সিটি যাই না, আমরা যা পড়াচ্ছি এটা ইন্ডাস্ট্রির দরকার নেই, এটা মিসম্যাচ হচ্ছে, মিসফিট হচ্ছে। অর্থাৎ আই মাস্ট নো দি ডিমান্ড এন্ড নিড অফ দ্য ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কি ধরনের লোক দরকার, ঠিক আইটি, অ্যাকাউন্টিং না ম্যানেজমেন্ট, কোন স্কিলটা দরকার, সফট স্কিল না হার্ড স্কিল। অ্যাকর্ডিংলি আমরা সিলেবাস ডিজাইন করবো ভেরি বিগিনিং অফ লাইফ, ইভেন স্কুল লেভেল থেকে, আমি বলি 6 থেকে বা 5 থেকে 7-8 থেকে। ওইভাবে যদি আমরা সিলেবাসটা ডিজাইন করতে পারতাম যে আমাদের ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কোঅপারেশন ভেরি বিগিনিং অফ কোর্স কারিকুলাম, তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। আপনারা অবাক হবেন এই জিনিসটা যখন করে আরো বেশি করে জার্মানিতে স্কুল সিস্টেম এমন, সেই সপ্তাহে 3 দিন স্কুল করবে আর 2 জন কোম্পানিতে ভিজিট করে। ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই 7 বছর 2 দিন কম্পালসারি ইন্ডাস্ট্রি যেতে হয়, এটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। যারা আমি ম্যানেজমেন্টের ছাত্র, আমি মনে করেন ফার্স্ট ইয়ারে পড়ি, আমি 3 দিন ক্লাস করবো, 2 জন থাকবে কোম্পানিতে, তাহলে আমি কোম্পানির সব বুঝবো। এর জন্য জার্মানি হলো ওয়ার্ল্ড আরো ভালো। এনিথিং মেড ইন জার্মানি ইজ নাম্বার 1। জাপান তো জার্মানি আরো ভালো। জার্মানি কোনো ভুল করে না, তারা যে কোনো প্রোডাক্ট ওয়ার্ল্ডে নাম্বার 1। ক্যামেরা বলেন, বডি যা বলেন, দেখবেন ডিফারেন্সিয়েশন। তারা গাড়ি বানায়, গাড়ির দাম 10 কোটি। চায়না গাড়ি বানায়, গাড়ির দাম 2 কোটি। ইন্ডিয়া বানায় 1 লাখ, চায়নাটা 2 লাখ।
জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। ইউনিভার্সিটি কোঅপারেশনটা হইলে সিলেবাসটা ভালো হবে, ছাত্রের ভিতরে শিক্ষার আগ্রহ শুরু ভেরি বিগিনিং অফ লাইফ। আর সবের তো কোনো দরকার নাই, এক একটা টেকনিক্যাল লাইনে চলে যাবে। এখন স্যার আমি একটু অ্যাড করি আপনার সঙ্গে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমি যতটুকু জানি যে আপনি ঢাকা ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের চেয়ারম্যান ছিলেন এবং 36 ইয়ার্স আপনি টিচিং প্রফেশনে আছেন এবং বাংলাদেশের নট অনলি বাংলাদেশ, প্রাচ্যের অক্সফোর্ড যেটাকে বলি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে। তো স্যার আমাদের কথায় কথায় সব জায়গাতে আমরা টক শোতে দেখে আসছি যে আমাদের আসলে যে সিলেবাস, যে কারিকুলাম, যে এডুকেশনের যে সিলেবাসটা, এটা আসলে আমাদের চাকরির জন্য উপযুক্ত না বাকি। তাহলে আমাদের দেশের সরকার এবং আপনারা যারা টিচিং লাইনে লিডিং দিচ্ছেন, তাহলে আমরা কেন আমাদের এই মানে এটাকে কারিকুলামটাকে, এটা কি খুব বেশি ডিফিকাল্ট যে চেঞ্জ করাটা, যে আমরা সময় উপযোগী করে তোলাটা কি, এটা কি খুব বেশি ডিফিকাল্ট? এবং আপনি কি আপনার এই যে 36 বছর অভিজ্ঞতায় আপনি কি কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন গভর্নমেন্টের সঙ্গে, বা না নিলেও বা নেওয়ার পরিকল্পনা আছে কিনা, যে আমরা আসলে থিওরিটিক্যাল পড়াশোনা চাই না? মাসুদ, আমি আপনাকে বলে আসলে বুঝতে পারছি। আমি যেমন একটা কোর্স চালু করছি 4 বছর আগে, প্রফেশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, 2 বছরের ডিগ্রি, 60 সেখানে আমি যে সিলেবাস গুলো করছি, সেই সিলেবাস গুলো একদম যারা মালিক শ্রেণী, এসআর ডাইরেক্টর, এদিকে ডেকে আনছি। এমন কোর্স গুলো যে বাংলাদেশে কোথাও পড়ে না, আমি তো এই লাইনে পড়ি। আমরা কি করছি দেখেন, ক্যারিয়ার প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট, রিওয়ার্ড ম্যানেজমেন্ট, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, লেবার ল এন্ড অ্যাপ্লিকেশন, তারপরে মনে করেন যে উডি, চেঞ্জ ম্যানেজমেন্ট, সফট স্কিল, এমএএস, এই জিনিসগুলো আমি জীবনে পড়ি। কিন্তু আমি দেখলাম যে এইগুলো না জানলে আমি শিখতে পারবো না। আমাদের সিলেবাস করার সময় আমি কমপক্ষে 10 জন, যে শিলমতি, ম্যাক্সিমাম স্কোয়ার, তারপর আমাদের ছাত্র প্রায় আকিস গ্রুপ, এরকম যতটুকু মনে করে আমরা একটা ওয়ার্কশপ করছি। ওয়ার্কশপ করে আমরা সিলেবাস ডিজাইন করছি, করে আমরা যাদেরকে পড়াচ্ছি মাশাআল্লাহ তারা ভালো জব করে। এদের বয়স প্রায় 30 থেকে 45, যে মিড লেভেল, তাদের বয়স থেকে দিয়ে আমি ক্লাস নিচ্ছি। আমি হয়তো ক্লাস নিব 14টা, আমি 10টা নিচ্ছি, 60টা ওদের বসদের রাখি। বসরা যারা আমি যে আজ অভিজ্ঞতা বললাম, আর আমার যে যারা পার্টিসিপেন্ট, তারা তো রিয়েল লাইফের চাকরি করে, মিড লেভেলে এন্টারপ্রেনিয়ার, তারা শেয়ার যে কোনো ট্রেনিং প্রোগ্রাম 2 পক্ষ থাকবে। যাক স্যার, থাকবে। ধন্যবাদ। টিচারকে আপনি দিবেন 1.5 ঘন্টা, ছাত্র 1.5 ঘন্টা, 50 ঘন্টা টিচার, 1.5 ঘন্টা স্টুডেন্ট, এবং টিচার ছাত্রের প্রশ্ন অন্য ছাত্র উত্তর দেবে। টিচার এটা কি করবে? মডারেট করবে, এনকোয়ারিং করবে। মনে করেন যে ফার্স্ট বিশেষ উত্তর দিল, আর ওয়ারাসুল খানম বললো না উত্তরটা ঠিক আছে, আমার আরো আন্ডারমাইন করবে না, মনে হয় এর মানে বেটার হয়। কারণ টিচার একটা বিভিন্ন অপিনিয়ন নেই, টিচার একটা কমেন্ট করবে যে একটা সক্রেটিস করতো, সক্রেটিস প্রশ্ন করতো, প্রশ্ন করার মধ্যে উত্তর পাইতো, উত্তর পাইয়া ওদের মধ্যে গোলমাল লাগাইতো, তর্ক লাগাইতো, তর্ক করতে করতে ফাইন্ড আউট সেটা একটা সিস্টেম। তবে এটা সত্য। আমি গত কয়েকদিন আগে আমাদের শিক্ষামন্ত্রীর একটা স্টেটমেন্ট শুনছিলাম যে উনি চেষ্টা করতেছে মানে কারিগরি শিক্ষার উপরে বাংলাদেশের শিক্ষাটাকে আরো বেশি জোরদার করার জন্য। আমার মনে হয় যে এটা হলে আমাদের জন্য ভালো হবে। এবং স্যার, আমি দুঃখিত আপনাকে ভিন্ন প্রসঙ্গে নিয়ে যাওয়ার জন্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি 2-1টা ইয়েতে শেষ করতে পারি আমরা। আমাদের সময় ইনশাআল্লাহ শেষ। আমরা সবাইকে আমি ধন্যবাদ জানাই যে গত 3 দিনের যে কন্টিনিউয়াস ট্রেনিং, আপনারা কাজের ফাঁকে ফাঁকে আমাদেরকে অনেক সময় দিয়ে টিচারদেরকে খুব মনোযোগ সহকারে শুনছেন এবং কিছু শিখতে পারছেন। আশা করি আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে, আমি শেষ করে দিচ্ছি, আমাদের শিক্ষামন্ত্রীর লেখাটা পড়ছিলাম, সে বলছে আমরা অশিক্ষিত, আমরা বেকারত্ব, আমরা উচ্চশিক্ষার নামে বেকারত্ব সৃষ্টি করবো না, we give more emphasis on technicalization। আমাদের উচিত ছিল আইএ পাস করে লেখাপড়া বন্ধ করে দেওয়া, এরপরে 2 বছর টেকনিক্যাল, ভালো ড্রাইভার, ভালো বাবুর্চি, ভালো যে মেধাবী শিক্ষক হবে,
তো সায়েন্টিস্ট হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ফার্মার হবে, অর্থাৎ নট সফট স্কিল নাই। ওই আমি যে কথাটা বললাম উনি কথাটা এক এক ঘুরে বলছে, উই নিড পিপল হ্যাভিং রিকোয়ার্ড স্কিল ডিমান্ড ইন দ্য মার্কেট। আমাদের সবাই তো পড়াশোনার দরকার নেই, পৃথিবীর কোনো দেশে এত পড়াশোনা করে না, এত এমএ কোথাও নাই, ইংল্যান্ডও নেই। ইংল্যান্ডের লোকরা 8 পাস কেউ মেট্রিক পাস করে একটা কাজ শিখে ফেলে। আমি কাজ শিখবো, আমি যদি ভালো কাঠমিস্ত্রি হই, আমি যদি ভালো প্লাম্বার হই, দ্যাটস এনাফ। আর সব জব স্ট্যাটাস, ডোন্ট থিংক ইউ আর এমডি আর চেয়ারম্যান। আপনার সবাই যে কাজটা ভালো করে তার স্ট্যাটাস, ভালো ড্রাইভার তার একটা দাম আছে, সে নির্ভুল ড্রাইভিং করে, ভালো ভালো বডি বানায় নির্ভুল, ভালো কাঠমিস্ত্রি নির্ভুল। একটা খাট বানাইতে হাতিলে লাগে, হাতিলে একটা খাটের দাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা। যে যে খাটের দাম 3 লাখ টাকা, কাঠ কিন্তু দামি না, ডিজাইনটা দামি। আমি ওগুলো শিখাই, জার্মান টেকনিক্যাল এডুকেশন, কোরিয়ান টেকনিক্যাল এডুকেশন, যেটা বিদেশে করে। এই শিক্ষামন্ত্রী বহুদিন করে রিয়েলাইজ করছে আইন মানে শিখছেন রাইট ডিরেকশন, আমাদের এদিকে এগোতে হবে। আমাদের উচ্চ শিক্ষিত ব্যাকআপ তৈরি করার কোনো মানে নেই। অবশ্যই ভেরি রাইট। আমার আবার রাত্রে একটাই আছে, ওই যে ডিপার্টমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকী তো, জি জি আমার মনে যায় না আপনাদেরকে আমি কতটুকু। স্যার থ্যাংক ইউ স্যার, অনেক ভালো ক্লাস হয়েছে স্যার, খুব সুন্দর হয়েছে ক্লাস স্যার, ভালো লাগছে, অনেক ইনফরমেটিভ ছিল। আমি চেষ্টা করছি যে রিয়েল লাইফে এনে যে আর কম্পিটিশন ছিল, আমারটা আমার বাড়াইতে হবে, আমার বস বাড়াবে না, আমার এমপ্লয়ার বাড়াবে না, আমাকে নিজে কম্পিটিশন করতে হবে, নিজেকে খাটতে হবে, খেটে আমি এগিয়ে যেতে হবে। এই জন্য এবিজি কালাম বলছে লাস্ট লাইন, লাভ ইউর জব নট ইউর কোম্পানি। এবিজি কালাম বলছে, ইন্ডিয়ান এক্স প্রেসিডেন্ট, মারা গেছে পন্ডিত, মহাপন্ডিত, ইজ দ্য লাভ ইউর জব নট ইউর কোম্পানি। যে কোম্পানি আপনাকে ভালোবাসে না সেই কোম্পানি থেকে না, লাভ ইউর জব, জবকে ভালোবেসে নিজের টপ লেভেলে চলে যান, আপনাকে কেউ না কেউ ডেকে নেবে। ক্লিয়ার লাস্ট লাইনটা? আপনি প্রফেশনাল অ্যাক্সিডেন্ট করলে আপনার কেউ না কেউ খুঁজে বের করবে। আপনি যদি ভালো প্লেয়ার হন, আপনাকে কেউ না কেউ ডেকে নেবে। মেসি কিনার জন্য সবাই পাগল, বার্সেলোনা ছাড়তেছে না, আবার সুয়ারেজকে ছেড়ে দিচ্ছে, বয়স দুজনের সমস্যা 33-33। তাহলে মেক ইউরসেলফ ক্যাপাবল, মেক ইউরসেলফ কম্পিটেন্ট, নলেজেবল। আপনাদের সারা পৃথিবী ভরে আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, কানাডা, ইউ আর নলেজেবল, আপনার ডিমান্ড আছে। আর নলেজেবল না হলে, কম্পিটেন্ট না হলে, স্বজন প্রীতি করে আপনি কতদিন টিকবেন, বেশি দিন টিকবেন না। জি ভালো থাকেন। জি থ্যাংক ইউ স্যার, আপনাদের সঙ্গে আরেকটা ট্রেনিং এ দেখা হবে ইনশাআল্লাহ। তো আমরা সেই পর্যন্ত ভালো থাকি, সবাই ভালো থাকবেন। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, ভালো থাকেন। আপনি সবাই ভালো থাকেন, সবাইকে সালাম। মাসুদ সাহেব থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম স্যার। জি জি মাসুদ সাহেব থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি মাসুদ সাহেব জি জি আমার একটা কথা ছিল, আপনি যে ওই আমার ট্রেনিং এর ম্যাটেরিয়ালস গুলো আছে, আমরা সার্টিফিকেট কখন পাবো? সরি আমি শুনতে পাচ্ছি না, একজনে বলেন প্লিজ। আমাদের ম্যাটেরিয়াল ছিল 3 দিনের লেকচার শিট প্লাস। হ্যাঁ এগুলি আমরা ইমেল করে পাঠিয়ে দিব আপনাদেরকে, আমরা ইমেল করে আজকেই পাঠিয়ে দিব সবাইকে সার্টিফিকেটটা কিভাবে নিব? সার্টিফিকেটটা আমরা আপনাদের ট্রেনিং ডিপার্টমেন্টে যোগাযোগ করলে পেয়ে যাবেন, আগামী 2-3 দিনের মধ্যে আমরা রেডি করে পাঠিয়ে দিব। এটা ট্রেনিং ডিপার্টমেন্টের সঙ্গে তো যোগাযোগ। সার্টিফিকেটটা কি ইমেলে দিয়ে দিবেন? ইমেলে কি দিয়ে দিবেন? না, সার্টিফিকেটটা আমরা আপনার ট্রেনিং ডিপার্টমেন্টকে দিব, বাট ট্রেনিং ম্যাটেরিয়ালস গুলি আমরা আপনাদেরকে ইমেল করে পাঠিয়ে দিব। না, এর আগেবার বলছিলেন যে সার্টিফিকেট ইমেলে দিয়ে দিবেন। সার্টিফিকেট ইমেলে দিব, বাট আপনাদেরকে না, এটা আপনাদের ম্যানেজমেন্টকে দিব আর কি, আপনাদের ট্রেনিং ম্যানেজমেন্টকে দিব। আর ট্রেনিং ম্যানেজমেন্ট আপনাদেরকে একটা করে সবাইকে পাঠিয়ে দিবে। হ্যাঁ তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে আবার। জি অনেক অনেক ধন্যবাদ। আইটি সিস্টেমটা একটু আপডেট থাকলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারতাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। অনেক ক্ষেত্রে